2006 সাল। গ্রাম থেকে শহরে এসেছি 5 দিন হলো। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। উচ্চ মাধ্যমিক পাশ করার পর আব্বা বিয়ের জন্য জোর করছিলেন, কিন্তু আমার ইচ্ছে ছিল উচ্চ শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানো। আম্মা বাদে বাড়ির প্রতিটি সদস্যই বেশ চাপ দিচ্ছিল বিয়ে করে নেওয়ার জন্য। মেয়ে মানুষ আমি, অ আ ক খ এবিসিডি জানলেই হলো। এত পড়াশোনা করে কি হবে? চাকরি বাকরি বা করতে হবে কেন? মেয়ে মানুষ যদি চাকরি করে খায়, পুরুষ মানুষ দুনিয়াতে আছে কেন? ইত্যাদি নানা রকম মন্তব্য করতে শুরু করে বাড়ির লোকেরা। দাদি বললেন, 18 বছর হয়েছে যখন বিয়েটা করতেই হবে। এই বয়সে বিয়ে না করলে পরে নাকি টান থাকবে না। মেয়ে মানুষ করিতেই বুড়ি, তাই লোকের মুখে বুড়ি শোনার আগে বিয়ে করে নিতে হবে। ঠিক সময়ে বিয়ে না করলে পরে বিবাহিত বাচ্চাওয়ালা পাত্র ছাড়া ভালো কোনো পাত্র কপালে জুটবে না। আরও অসংখ্য নেগেটিভ কথাবার্তা বলতে শুরু করেন দাদি। কিন্তু আমি ছোট থেকেই বেশ জেদি ছিলাম। আমার জেদ, আমার মেধা, আমার স্বপ্ন আমার সহায় ছিল। তাই তো সকল বাধা অতিক্রম করে মায়ের সহায়তায় স্বপ্ন পূরণের উদ্দেশ্যে গ্রাম থেকে শহরে চলে আসি। আমার বড় মামা বিদেশে থাকেন। বড় মামি আর মামা তো এক বোন ঢাকা শহরেই থাকেন। মামির বাবার বাড়ি ঢাকাতে। বাবার বাড়ি থেকে মেয়েকে পড়াশোনা করিয়েছেন। ভার্সিটিতে অ্যাডমিশন নেবে বলেই শহরের দিকে ভাড়া বাসায় মা এবং মেয়ে উঠেছেন। মামা যখন জানতে পারেন আমি পড়াশোনা করতে ভীষণ আগ্রহী এবং বাড়িতে বিয়ে নিয়ে ঝামেলা হচ্ছে, আম্মাকে বলেন আমাকে ঢাকা পাঠিয়ে দিতে। আম্মা তখন আমার চাচাতো ভাই সাব্বিরকে দিয়ে ঢাকাতে মামির ঠিকানায় পাঠিয়ে দেয়। এ নিয়ে আব্বা আমার মাঝে কম ঝামেলা হয়নি। শুনেছিলাম আব্বা নাকি আমাকে মারধরও করেছেন। বলেছেন আমার মুখ তিনি বেঁচে থাকতে আর দেখতে চান না। আমিও আম্মাকে চিঠি লিখে সান্ত্বনা দিয়েছিলাম, চিন্তা করুন আম্মা, পড়াশোনা শেষ করে চাকরি পেয়ে যখন ব্যাগ ভর্তি টাকা পাঠাবো তখন আর আব্বা এই কথা বলবে না। প্রথম দিন ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম ভাঙল একদম বিকেল 5টায়। আমাকে উঠতে দেখে মামাতো বোন জেসমিন বলল, এই সাবা, তোর ঘুম ভেঙেছে, চল ছাদে যাই। আমি হাই তুলতে তুলতে বললাম, অন্যের বাড়ির ছাদে যাওয়া কি ঠিক হবে? বাড়িওয়ালারা কিছু মনে করবে না? আরে বোকা, বাড়িওয়ালা তাই এখানে থাকেই না, তারা তো দেশের বাইরে থাকে। সে কি রে, তাহলে তোরা ভাড়া দিবি কাকে? আর এত বড় বাড়িতে বাড়িওয়ালাদের একজনও নেই? হি হি হি। এ বাড়িতে মালিকের দুটো ভাগনা থাকে, তাদের মধ্যে একজন আমাদের ভার্সিটিতেই পড়ে। সেম ভার্সিটি, সেম ডিপার্টমেন্ট, সেম এজ। আরেকজন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। ভাড়া ওদের মধ্যে একজনকেই দিতে হবে। অবভিয়াসলি সে একজন বড়টা হবে নির্মল চৌধুরী। বাব্বা, সব জানিস তো, তারা মাইন্ড করবে না? ধুর, এত কথা না বলে চল তো আমার সঙ্গে। ছেলে দুটো ভীষণ ভালো। আমার মায়ের সাথে তার গলায় গলায় ভাব হয়ে গেছে। আজ সকাল আর দুপুরে মায়ের হাতে রান্নাও খেয়েছে। আমরা যদি ওদের এত আপ্যায়ন করতে পারি, ওরা কেন সামান্য স্বাদ শেয়ার করবে না আমাদের সাথে? জেসমিনের সঙ্গে কথায় না পেরে ছাদে চলে যায়, কিন্তু বসার মতো বরটা ছাড়া আর কিছুই নেই। জেসমিন ছোট থেকে শহরে মানুষ হয়েছে, ভীষণ স্মার্ট একটা মেয়ে, কিন্তু গ্রামের মেয়ে না। ওর মতো স্মার্ট না, শহরের আদব কায়দায় বড় হয়েছি। আর না এত বড় বিলাসবহুল বাড়িতে আগে কখনো থেকেছি। সিঁড়ি দিয়ে ছাদে উঠতেই ভীষণ ভয় পেয়ে যাচ্ছিলাম। সেখানে বর্ডারে বসার সাহস করে উঠতে পারলাম না। তা দেখে জেসমিন বলল, তুই বস, আমি নিচ থেকে মোড়া নিয়ে আসছি, আড্ডা দিব দুজন অনেকক্ষণ। সময়টা ছিল শরৎকাল। শরৎকালে প্রকৃতি হয় কোমল, শান্ত, স্নিগ্ধ, উদার। আকাশ জুড়ে ছিল সাদা মেঘের ভেলা। আকাশের বুকে আপন মনে ডানা মেলে উড়ে যাচ্ছিল কাক আর চিলেরা। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রকৃতির স্নিগ্ধ অনুভূতি অনুভব করছিলাম আমি। হঠাৎই কি হলো আমার কে জানে, বুকের ভিতর বয়ে চলল সুখময় মৃদু বাতাস। ইচ্ছে করল খোলা আকাশের নিচে দুহাত দুদিকে মেলে দিয়ে প্রাণ ভরে অনেকটা সময় শ্বাস নিতে। ইচ্ছেকে কখনো নিজের মধ্যে দমিয়ে রাখতে নেই। নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হয় নিজ ইচ্ছে পূরণের জন্য। দুহাত দুদিকে মেলে প্রাণ ভরে শ্বাস নিচ্ছিলাম। ঠিক সেই সময়ই একজোড়া শক্ত হাত পিছন থেকে আমার পেট জড়িয়ে শূন্যতে তুলে ঘোরবাক খেতে শুরু করলো। মাথা ভনভন করছিল আমার। আরেকটু সময় ঘুরলে হয়তো বমি করে পেট থেকে সব বেরিয়ে যেত। একজোড়া হাত আমাকে ছাড়তে আমি নিজের ভারসাম্য ঠিক রাখতে পারছিলাম না। অতিমাত্রায় ঘোরানোর ফলে পুরো পৃথিবীটাই ঘুরতে শুরু করেছিল আমার। পড়ে যেতে নিতেই সেই শক্ত হাত আবারও ঝাপটে ধরে উৎকণ্ঠে বলল, চোখ বুজে শক্ত করে ধরে থাকো আমায়, 2 মিনিটেই সেরে যাবে। বেশ অনেকটা সময় ওভাবে থাকার পর যখন স্বাভাবিক হলাম এবং সামনে অতি সুদর্শন এক পুরুষের হাসি হাসি মুখ দেখতে পেলাম, মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল। চোখ পাকিয়ে আঙুল উঠিয়ে কঠিন গলায় বললাম, এটা কি ধরনের অসভ্যতামি? আপনি আমায় স্পর্শ করলেন কোন সাহসে? কেন, ভালো লাগেনি? রোমাঞ্চকর মোমেন্টে রোমাঞ্চ না করলে কি ভালো লাগে নাকি রাগিনী? বলেই মিষ্টি করে হাসল। আমি চোখ কটমট করে চেয়ে দাঁতে দাঁত চেপে বললাম, বেয়াদব কোথাকার, মেয়েদের সম্মান করতে জানেন না।
আপনার ঘরে কি মা বোন নেই? ছেলেটা আচমকায় আমার এক হাত চেপে ধরে দুঃখী গলায় বলল, বিলিভ মি সুইটহার্ট, ঘরে বাইরে সব আছে আমার, শুধু বউটাই নেই। আশ্চর্য, আবার হাত ধরেছেন, ছাড়ুন বলছি, ছাড়ুন। আমি হাত টানাটানি করে চিৎকার চেঁচামেচি করছি। তখনই জেসমিন এসে বিস্ময় চোখে চেয়ে প্রশ্ন করল, এ কি, এখানে কি হচ্ছে? কি হচ্ছে মানে দেখছিস না? ছেলেটা অসভ্যতামি করছে, হা করে দাঁড়িয়ে না থেকে জুতো খুলে মারতে পারিস না? আরে সাবা, কি বলছিস? এ তো বাড়িওয়ালার ভাগ্নে নির্মল। আর নির্মল, তুমি সবার সাথে এমন করছো কেন? তখনই বুঝতে পারি ছেলেটার নাম নির্মল, বাড়িওয়ালার বড় ভাগ্নে। জেসমিনের কথা শুনে নির্মল আমার হাত ছেড়ে বলল, আরে জেসি, গুড ইভিনিং বলে আমার দিকে বাঁকা চোখে তাকালো। পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে জেসমিনের দিকে চেয়ে জিজ্ঞেস করল, রাগিনীকে কোথায় পেলে? ও আমার ফুফাতো বোন, গ্রাম থেকে এসেছে, আমাদের সাথে একই ভার্সিটিতে একই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। কিন্তু জেসমিনকে আর কিছু বলতে দিল না নির্মল। 32টা দাঁত বের করে হাসতে হাসতে বলল, কোনো কিন্তু নেই, তোমার ফুফাতো বোন বড্ড বেশি রোমান্টিক, তাই তার সঙ্গ দিচ্ছিলাম বলেই চোখ মেরে পকেটে এক হাত গুজে চলে যায়। আমি বিস্ফোরিত চোখে তাকাই জেসমিনের দিকে। জেসমিন আমতা আমতা করে বলে, এত রাখছিস কেন? নির্মল খুব ভালো ছেলে, আমার সাথে এখন অবধি একটু বাজে আচরণ করেনি, তোকে চিনতে পারেনি তো, তাই হয়তো। তুই জানিস ছেলেটা আমাকে পিছন থেকে জড়িয়ে শূন্যতে তুলে কতবার ঘোরপা খেয়েছে? বললাম তো চিনতে পারিনি, তাই এমন করেছে, আর কখনো এমন করবে না দেখিস। জেসমিনের উপর চরম বিরক্ত হয়ে সেদিন নিচে নেমে পড়ি। তারপর আর কখনো ছাদে যায়নি। জেসমিনের সাথেও রেগেছিলাম বেশ কিছুদিন, পরে অবশ্য রাগটা কমে যায়। তার 2 দিন পরের ঘটনা। জেসমিনের জ্বর হওয়াতে সেদিন ভার্সিটিতে যেতে পারিনি। আমি একাই চলে যাই ভার্সিটিতে। তখন অবধি তেমন কারো সাথে পরিচয় ছিল না আমার। আমাকে একা পেয়ে নির্মল ছুটে আসে। আমি ওকে পাত্তা না দিয়ে ক্লাসরুমে গিয়ে বসি। আমাকে ক্লাসরুমে বসতে দেখে মুচকি এসে চলে যায়। ক্লাস শেষে ক্লাসরুম থেকে বের হতেই সামনে চলে আসে নির্মল। ওর পেছনে বেশ কজন ছেলে মেয়ে ছিল। তার মধ্যে 4 জন ছেলে মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তার মধ্যে একজনের নাম শেখর, আরেকজনের নাম সরস্বতী। ওদের দুজনের ধর্ম হিন্দু, আর 2 জন হলো রাব্বি, ফাহিম। আমি বেশ সৌজন্য বজায় রেখে ওদের সাথে কথা বলি। আমাকে গেট অবধি এগিয়ে দেয় ওরা। নির্মল বাইকে বসে আমাকে ইশারা করে ওর পাশে বসতে বাসায় পৌঁছে দেবে, কিন্তু আমি মুখ ভেঙচি দিয়ে রিকশায় উঠে পড়ি। কিন্তু নির্মল সেদিন রিকশার পিছু পিছু ধীরে ধীরে বাড়ি আসে এবং সেই সঙ্গে বাড়িতে প্রবেশ করে এবং আধা ঘন্টা ঝগড়া করে তবে উপরে যায়। মামি আর জেসমিন নীরব দর্শকের মতো আমাদের ঝগড়া দেখছিল সেদিন। প্রায় 3 মাস কেটে যায়। 3 মাসে আমাদের বেশ শক্তপোক্ত বন্ধুমহলও তৈরি হয়ে যায়। সেখানের মধ্যে মনে হলাম আমি আর নির্মল। তবে আমাদের ঝগড়া শুরু হলে বন্ধুমহল শূন্য হয়ে যায়, পড়ে থাকে শুধু আমি আর সে। জেসমিন, শেখর, ফাহিম, সরস্বতী, রাব্বি প্রত্যেকেই ভীষণ ভালো। খারাপ শুধু একজনই, সে হলো নির্মল। প্রত্যেক মাসে কমপক্ষে 3টি ব্রেকআপ না করলে তার যে কোনো পেটের ভাত হজমই হয় না। সব সহ্য করলেও অনেক গার্লফ্রেন্ড জাতিকে সহ্য করতে পারতাম না। সুন্দর ছেলেদের ক্যারেক্টার কেন সুন্দর হয় না, এই একটা প্রশ্নই সকাল বিকাল করে যেতাম জেসমিনকে। বেচারি বিরক্ত হয়ে কতবার যে দেয়ালে কপাল ঠুকলো হিসেব নেই। সেদিন নির্মলের বার্থডে ছিল। নিজ হাতে কেক বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। রাতে কেক কাটার কথা ভাবলেও কাটা হলো না, কারণ আমাদের বন্ধুমহলের বাইরের লোকও সেদিন এসেছিল। রাগ করে আর উপরে গেলাম না। শেষে সরস্বতী আর জেসমিন এত করে রিকোয়েস্ট করলো যে ওদের উপরে পাঠিয়ে বাধ্য হয়ে হালকা সাজগোজ করে আমিও চলে গেলাম ওপরে। নির্মলের রুমের দরজা খোলা ছিল। ভাবলাম সবাই সেখানে রয়েছে, কিন্তু নিস্তব্ধতায় কেমন যেন সন্দেহ হলো। দরজা অব্দি যেতে থমকে গেলাম আমি। নির্মল একটি মেয়েকে লিপকিস করছে। মেয়েটা কেমন উন্মাদের মতন নির্মলকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। নির্মল ছাড়ানোর চেষ্টা করছে। একসময় মেয়েটার দুহাত শক্ত করে পিছন দিক চেপে ধরে অষ্টচুম্বনে মেতে উঠল নির্মল। সে দৃশ্য দেখে নিজেকে চুপ রাখতে না পেরে উত্তেজনায় 2 চোখ বন্ধ করে দোকান দুহাতে চেপে ধরে গলা ফাটিয়ে চিৎকার করে উঠি। সঙ্গে সঙ্গে দুজন দুজনে থেকে ছিটকে দূরে সরে যায়। মেয়েটা লজ্জায় লাল হয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে, আর নির্মল বড় বড় করে আমার দিকে চেয়ে এগিয়ে এসে পিঠে দরাম করে কিল বসিয়ে দেয়। ও মাগো বলেই বসে পড়ি আমি। সঙ্গে সঙ্গে নির্মল চমকিত গলায় বলে ওঠে, ইস, খুব লাগলো বুঝি? 2 চোখ উপচে পানি বেরিয়ে এলো আমার। আমার চোখে পানি দেখে নির্মল পেছনের মেয়েটিকে বলল, তৃষা, আজ এসো, কাল মিট করব। মেয়েটার সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে যায়। আমি এক হাতে পিঠে চেপে ধরে উঠে দাঁড়াতে নির্মল আচমকা কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে আমার সামনে বসে। বলে, এভাবে চিৎকার করলে কেন? বার্থডে গিফট নিয়েছিলাম, ঠিকভাবে নিতেও দিলে না, এবার তুমি দাও গিফট। চোখ কটমট করে চেয়ে বললাম, ছি, এত নিস তুমি? আবার দেখে ফেলেছি বলে মারলে আমায়। সরো, তোমার মুখ দেখতেও ঘৃণা হচ্ছে।
এই শহরে প্রেম মানে কি শুয়ে পড়া নাকি? সেদিন ফাহিম রুম ডেটে গিয়েছিল, আজ তুমি? ছি ছি। নির্মল আমার মুখ চেপে ধরে চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, ইস রাগিনী, ঘৃণার দৃষ্টি ফেলো না। আমি একদম ফাহিমের মতো শুয়ে পড়িনি, জাস্ট লিপ টেস্ট চলছিল। আমি ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলাম ওর গালে। মুখের ওপর থেকে হাত সরিয়ে অবাক চোখে চেয়ে রইল নির্মল। আমি ঘৃণার সুরে বললাম, সামনে থেকে সর, আমাকে যেতে দে, তোর মুখ যেন আর না দেখি। আমার রাগ দেখে কেমন ভয় পেয়ে যায় নির্মল। আচমকায় আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে, বিলিভ মি সাবা, গার্লফ্রেন্ডদের খুশি করতে এই কিসটুকুই করি, এর বেশি ওরা আমার থেকে কিছুই পায় না। শয়তান ছাড় আমায়, কয়টা মেয়ের ইজ্জত নষ্ট করেছিস তুই? ছি, আমাকে ছাড়। আমাকে কি গার্লফ্রেন্ড পেয়েছিস যে লুচ্চামি করবি আর আমি মেনে নেব? নির্মল আমাকে ছেড়ে দিয়ে আমার চুলগুলো শক্ত করে হাতের মুষ্টিতে নিয়ে ধরে আর বলে, একদম তুই তুকারি করবি না, অন্তত তোর মুখে তুই মেনে নেব না। তুইও তো করছিস, ছাড় বলছি। আমি করলেও তুমি করবে না সাবা, আর এভাবে রাগ বা ঘৃণাও দেখাবে না। সরি, আর কখনো কাউকে স্পর্শ করব না। আমি ওর কথা শুনে শান্ত হয়ে বলি, দেখো নির্মল, স্পর্শ করো তবে একজনকে, হাজার জনকে নয়, এবং সে একজন যেন অবশ্যই তোমার স্ত্রী হয়। হাজার হাজার মেয়ের সাথে প্রেম করা, তাদের নোংরাভাবে ছোঁয়া কোনো পুরুষের কাজ নয়। একজনকে স্পর্শ করতে চাই, একজনকে স্ত্রীরূপে পেতে চাই, একজনকেই ভালোবাসতে চাই, একজনকেই আমার সকল প্রেম দিতে চাই, সে একজনই হয়ে যাও তুমি। কথাটা শুনে এক ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বিছানা থেকে উঠে পড়ি তীক্ষ্ণ চোখে চেয়ে বলি, আমি তোমার সাথে বন্ধুত্ব ছাড়া কোনো রিলেশনে জড়াতে পারবো না। তোমার ঠোঁট দেখলেই আমার বমি আসে। কত বেটিগোর স্যাপ খেয়েছো কে জানে। তোমাকে রিলেশন করতে কে বলছে? আমি বলছি। আর তোমাকে তো দিনে রাতে আমার ঠোঁট খেতেও বলি নাই। তুমি শুধু আমার বুকে মাথা রেখে আমার অশান্ত বুক শান্ত করবে। আমার মাথাও অত সস্তা না যে তোমার বুকে রাখতে যাব। কিল গুতা দিয়ে নাক মুখ ফাটাই ফেলবো, এমন মার মারবো না জীবনে আর মুখের পর কথা বলার সাহস দেখবে না। আসো বুকে আসো, ধমকের সুরে বলল নির্মল। আমি ওকে পাত্তা না দিয়ে রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াই। ছাদে বাকিরা আড্ডা দিচ্ছে, সেখানে যাব ভেবেই দ্রুত পা ফেলি। কিন্তু নির্মল আচমকায় আমাকে টেনে পিঠে তিনটে কিল বসায় আর বলে, আজ থেকে সবগুলোর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দিলাম, সেই সাথে আমার ন্যাকা গার্লফ্রেন্ডের কিস্তি করা বন্ধ করে দিলাম। তুমি যেহেতু আমার গার্লফ্রেন্ড বা বউ কোনটাই হবে না, সেহেতু তোমাকে কিস্তি করতে পারবো না। তাই বন্ধু হিসেবে তুমি আমার থেকে পাবে শুধুই কিল্লি। নির্ঝরের জন্মদিন, নির্মল, নির্ঝরের মা আর ছোট বোন নেহা এসেছে। নির্মলের মাকে দেখেই বোঝা যায় বেশ বড় বাড়ির বসে, কিন্তু বিন্দুমাত্র অহংকার নেই। ছেলেমেয়েগুলো হয়েছে ঠিক মায়েরই মতো। কি সুন্দর, খুব সহজে সবার সাথে মিশে যায়, সবাইকে আপন করে নেয়। শুধু বড়টা বোধ হয় একটু বেঁকে গেছে, বড্ড বেশি মেয়েবাজ। হবে নাই বা কেন? যেমন ধর্নাঢ্য পরিবারের ছেলে, তেমন রূপ যেন চুয়ে চুয়ে পড়ছে। সত্যি বলতে তার দিকে মিনিট কয়েক তাকিয়ে থাকলে আপনা আপনি মুখ দিয়ে এসে যায়, ইস, এমনও পুরুষ হয়। একদিক বাদে কোনো দিকে যেন কমতি নেই ছেলেটার। ইয়া লম্বা সুঠাম দেহের অধিকারী, ধবধবে সাদা গায়ের রং, ঠোঁট জোড়াও লালচে গোলাপি, চোখগুলো কেমন ধবধবে সাদা রঙের মণিটাও সবার থেকে ডিফারেন্ট, ঘোলাতে চোখে হালকা ব্রাউন মণি, যেন ব্ল্যাক অ্যান্ড ব্রাউনের সংমিশ্রণ। আর চুল, ছেলেদের চুল এত সিল্কি হতে পারে, ওর চুল না দেখলে জানতামই পারতাম না। এত সুদর্শন স্মার্ট ছেলেটা সারাক্ষণ চোখের সামনে ঘুরঘুর করে। মেয়েবাজ না হলে না জানি কবে প্রপোজ করে বসতাম। ছি, মনটা বড্ড বেশি বেশরম হয়ে যাচ্ছে। নয়তো এইভাবে এই মেয়েবাজটার প্রতি আকর্ষণ জন্মায়। ইস, কতই না ভালো হতো যদি নির্মল প্লেবয় না হতো। ছেলেখোর মেয়েরাও যে পিছু ছাড়ে না তার। প্রতি সপ্তাহে তার নামে কত যে চিঠি আসে হিসেবের বাইরে। সুন্দরী মেয়েদের পিছিয়ে ছেলেরা হোমড়ি খেয়ে পড়ে শুনতাম। ঢাকা শহরে এসে বুঝতে পারলাম শুধু মেয়েদেরই না, সুদর্শন ছেলেরাও সার পায় না এই শহরে। অহরহ সুন্দরী মেয়েরা যদি কম বয়সী ছেলেদের এত টপকায়, তাহলে সে ছেলেটার ভালো থাকা কি আদৌ সহজ ব্যাপার? সবার জন্য হয়তো সহজ নয়। রান্নার তোড়জোড় চলছিল, আমি সাহায্য করছিলাম আন্টিকে। নির্ঝর, নেহা আমি বলতে অজ্ঞান। বাড়ির ভাড়াটিয়াদের সাথে যে মালিকদের এত ভালো সম্পর্ক হয় আমার জানা ছিল না। হয়তো নির্মলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠায় ওর পরিবারের সাথেও আলাদা একটা সম্পর্ক গড়ে উঠেছিল। রান্নার পাশাপাশি আমাদের গল্প চলছিল। নির্ঝর, নেহা আর জেসমিন ড্রয়িং রুমে বসে লুডো খেলছিল, আর নির্মল সে না জানি সকাল সকাল কোন মেয়ের সাথে লটরপটর করতে বেরিয়ে গেছে। কথার ফাঁকে আন্টি তাদের পরিবারের সকলে গল্প করলেন। আঙ্কেল শহরের নামকরা ব্যবসায়ী, শহর থেকে ভেতরের দিকে তাদের বাড়ি। শহরে বেশ কয়েকটা ফ্ল্যাট আছে, একটা বাড়ি আছে, সেটাও ভাড়া দেওয়া। আর এই বাড়ি মানে আমরা যেটাই ভাড়া আছি, এটা আন্টির ভাইয়ের বাসা। ফুল ফ্যামিলি বিদেশে সেটেল করেছে। ভার্সিটির কাছে হওয়াতে এই বাসাটায় নির্মল থাকে। মামার অনুমতিতে নিচের রুম দুটো ভাড়া দিয়েছি আমার মামিকে।
রান্না শেষ হতে হতে দুপুর হয়ে গেল। নির্মলা ফিরল সে সময়। মামি আর আন্টি টেবিলে খাবার বাড়ছিল। আমি সবেই সোফায় বসে ওড়না দিয়ে মুখ মুছছিলাম। ঘেমে একদম খারাপ অবস্থা মুখের। হঠাৎই নির্মল খুব সিরিয়াস চোখ মুখে বলল, একটু উপরে এসো সাবা, পারবো না এখন, শাওয়ার নেব, বড্ড খিদে পেয়েছে। বলে উঠে দাঁড়াতেই খপ করে আমার ডান হাত চেপে ধরে ওপরের দিকে পা বাড়ালো। আমি ভ্রুকুচকে প্রশ্ন করলাম, আরে আরে করছো কি, এত কি জরুরি কথা? নির্মল একটা কথাও বলল না, সোজা নিজের রুমে টেনে নিয়ে গিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। আমি দুহাত কোমরে রেখে তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করলাম, কি ভণ্ডামি? চুপ, একদম চুপ। তোমাকে আমি বলেছিলাম ভার্সিটিতে অপরিচিতের সাথে কথা না বলতে, সে কথা মনে ছিল না? যা বাবা, এত রাগ। ওই ভাইয়াটা টুকটাক প্রশ্ন করছিল, সিনিয়র তাই ভদ্রতা দেখিয়েছি আর কি। কিন্তু তোমার এত জ্বলছে কেন? দেখো সাবা, বাড়াবাড়ি করবি না। আমার থেকে ওদের ভালো করে কেউ চেনে না, তুই জানিস? তোর সাথে প্রেম করার জন্য এরা আমাকে চেপে ধরেছে। ও মা, তাই নাকি? বেশ তো, প্রেম করতে চাইতেই পারে, আমি না করলেই হলো। না, হলো না, তুই বুঝবি না। এরা পিছু নিয়েছে মানে সম্পর্ক করবে, খাবে দাবে, অতপর ছেড়ে দেবে। আর সম্পর্ক না করতে চাইলে মারাত্মকভাবে ক্ষতি করে দেবে। ছি, কী সব ভাষা! শোনো নির্মল, আমি মোটেও দুর্বল মেয়ে নই। ক্ষমতা আছে বলেই এরা যা খুশি তাই করতে পারবে না। দেশে কি আইন কানুন নেই নাকি? জেলে ভরে দেবো একদম। নির্মল বিরক্ত হয়ে ক্রুদ্ধ নয়নে আমার দু কাজ চেপে ধরে চিৎকার করে বলল, জেলে ভরবি? বড় বড় কথা, তাই না? যখন জেলে ভরবি ক্ষতি করার আগে ওদের কিছু করতে পারবি? আর ক্ষতি হওয়ার পর ফাঁসিতে ঝুলেও কি লাভ? তাছাড়া ক্ষতি করে দিলে, জেলে দিলেও এরা ক্ষমতার জোরে টাকা খাইয়ে ঠিক ছাড়া পাবে, যা ক্ষতি তোরই হবে। আমি ভীত হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে। মিনমিনে গলায় বললাম, এমন কেন নির্মল? আমার এসব ভালো লাগে না, সব কেমন অদ্ভুত লাগছে। আমার অমন ভয়ার্থক মুখ দেখে আচমকায় জড়িয়ে ধরল নির্মল। আদরে গলায় বলল, কিছু হবে না সাবা, আমি ওদের বলে দিয়েছি তুমি আমার গার্লফ্রেন্ড। বাই চান্স তোমার সাথে দেখা হয়ে গেলে যদি প্রশ্ন করে তোমার সাথে আমার কোনো রিলেশনশিপ আছে কিনা, জাস্ট হ্যাঁ বলে দেবে, কাহিনী খতম। ওকে ওকে, প্লিজ ছাড়ো আমায়। আমার শরীর শিরশির করে তুমি স্পর্শ করলে। নির্মল ছেলে দিল আমায়। ওর ভয় কাতরে ভাবটা দূর হয়ে চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠল। দুষ্ট হাসি ঠোঁটের কোনায় ফুটিয়ে পা থেকে মাথা অব্দি চোখ বুলিয়ে একগাল টিপে দিয়ে বলল, সো সুইট। ওর আচরণে আমার বেশ সন্দেহ হলো, এই একটুখানি জড়িয়ে ধরার জন্য আবার আমাকে ঢোপ দিল না তো। তেরিকে প্রশ্নটি করতে যেতে গলা তোয়ালে ঝুলিয়ে বাথরুমে ঢুকে পড়ল আর চেঁচিয়ে বলল, যাও যাও, ফ্রেশ হয়ে খাবার বারো কর্তা, কিন্তু আজ গিন্নির হাতে বেশ আয়েশ করেই খাবে। আমার তখন অন্যরকম অনুভূতি, এই ছেলেটা কেমন আচমকা ছুঁয়ে দেয় আমায়। সে কি বুঝে না একজন পুরুষের এভাবে কোনো নারীকে স্পর্শ করতে নেই? গার্লফ্রেন্ডের স্পর্শ করে সে না হয় তারা ওর গার্লফ্রেন্ড, আমি তো গার্লফ্রেন্ড নই। সব অনুভূতির আগুন নিভিয়ে দিয়ে নিজেকে স্বাভাবিক রেখে বললাম, ওরে আমার কর্তারে, 12 নারীর লিপস টেস্ট করে আসে আমাকে গিন্নি বানাতে। তোর আশায় সেগুড়ে বালি বলেই ভেংচি কেটে চলে এলাম রুম থেকে। সেদিনটি বেশ কাটলো আমাদের। ধীরে ধীরে নির্মলের সাথেও সম্পর্কটা বেশ মজবুত হয়ে গেল। শহরের জীবন বেশ কঠিন, কিন্তু আমার সে কঠিন জীবনটাকে সহজ করে দিয়েছিল নির্মল। নামের মতোই পুরোটাই নির্মল ছিল। কঠিন হতো যখন আমায় কোনো ছেলে প্রপোজ করত, যখন আমি বন্ধু মহলের বাইরে কোনো ছেলের সাথে মিশতাম। সবসময় বলতো, দেখো সাবা, ভালোবাসার নাম করে অনেকেই আসবে জীবনে, কাউকে ঠাঁই দিও না প্লিজ। বন্ধু হিসেবে আমি তোমার ক্ষতি চাই না। এই শহরে অনেক ছেলে আছে, ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। সবাই কিন্তু আমার মতন প্রকাশ্যে কিছু করে না। আমি যা করি একদম ওপেন। আমি হলাম একটি বইয়ের এক একটি পাতা, যাকে খুব মনোযোগ দিয়ে পড়লেই বুঝে নেওয়া যায়, কিন্তু বাকিরা কিন্তু বইয়ের পাতা নয়। ওর কথায় আমি উত্তর দিতাম, আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না, আর না এসবে আমার কোনো আগ্রহ আছে। আমার এসব ফালতু ফিলিংস কারোর প্রতি কখনোই আসবে না ইনশাল্লাহ। আমার সেই কথাটি শুনে বেচারার ফর্সা মুখটা একদম লাল টকটকে হয়ে যেত। তা দেখে ওর সামনের চুলগুলো এলোমেলো করে দিয়ে হিহি করে হেসে উঠতাম আমি। এর অনুভূতিগুলোকে বুঝেও না বোঝার ভান করতাম। হয়তো এই ভানটা আমি করতাম না যদি না ওর জীবনে একের অধিক মেয়ের আসা যাওয়া থাকতো। সব কিছুর বাইরে আমরা আমাদের বন্ধুত্বের সম্পর্কে খুব সিরিয়াস ছিলাম। ওকে আগাগোড়া খুব গভীরভাবে জেনে যাই আমি। আমার বিষয়ে সবটা জানতো নির্মল। রোজ রাতে ছাদে বসে অনেকটা সময় গল্প করতাম আমরা। জেসমিন তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, কিন্তু আমি আর নির্মল ছাদে বসে আড্ডা দিতাম। আমি আমার গ্রাম্য জীবনের গল্প শোনাতাম ওকে, আর ও শোনাতো ওর শহরের জীবনের গল্প। ছুটিতে বাড়ি গেলে নির্মল আমায় বাসে উঠিয়ে দিত, হাত ধরে অনেকটা সময় মুখের দিকে চেয়ে থাকতো আর বলতো, ইস, তুমি যদি আমার গার্লফ্রেন্ড হতে, একটুখানি ঠোঁট ছুঁয়ে দিতাম এই কপালটায়। আর বলতো, যাও না যাও,
বাড়ি যাও, এবার শিওর পেট মোটা। মাথা ফাঁকা লোকের সাথে বিয়ে পড়িয়ে দেবে, ভয় নেই। তুমি চাইলে বাসর ঘর থেকে উঠিয়ে নিয়ে এসে বউ করবো আমার। মানুষটার তো সবই ঠিক ছিল, তাহলে এই মেয়ে রোগটা কেন হলো? একদিন আমি সিদ্ধান্ত নেই আমার বন্ধুদের মধ্যে যার যার এই রোগটা রয়েছে সবগুলোর সাথে ব্রেকআপ করব। হ্যাঁ, বন্ধুত্বের ব্রেকআপ। ইতিমধ্যে ফাহিমের সাথে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। এর কারণ নির্মল আমায় না বললেও আমি রাব্বির থেকে জেনে গিয়েছিলাম। ফাহিম সবসময় অন্য নজরে দেখতো আমায়। প্রপোজ করতে চেয়েছিল, নির্মলের জন্য পারিনি, তাই বলে থেমেছিল না, নোংরা দৃষ্টি ফেলত সবসময়। সেবার লুডো খেলতে গিয়ে বন্ধুদের মধ্যে বেশ ঝগড়া চলছিল। আমি তো ঝগড়ার মুডেই ছিলাম। কখন আমার শরীর থেকে অন্যা সরে গিয়েছিল খেয়ালই নেই। ফাহিম নাকি সে সময়ই কামক দৃষ্টি ফেলেছিল আমার উপর। আমার নজরে পড়েনি, শুধু মনে আছে সেদিন সকলের সামনে নির্মল অন্যা ঠিক করে দিয়েছিল আমার। তারপর থেকে নির্মলের সাথে ফাহিমের সম্পর্ক নষ্ট হয়ে যায়। নির্মলকে প্রচুর থ্রেট দেই, যদি এসব বাদ না দেয় তাহলে ওদের বাড়ি ছেড়ে অন্য বাড়ি ভাড়া নেব আমরা। ব্যাস, কাজ হয়ে যায়। বেচারার চোখ মুখের অবস্থা নাজেহাল। কিন্তু এই অবস্থাটার আসল কারণ কি? আমরা চলে যাব তাই, নাকি গার্লফ্রেন্ড জাতিকে নিজেকে গুটিয়ে নিতে হবে তাই? পুরো 3 দিন নাও খাওয়া পর্যন্ত করে না। নির্ঝরের কাছে শুনি রাতে নাকি নিঃশব্দে কাঁদেও। আমি বেশ চিন্তায় পড়ে গেলাম ওকে নিয়ে। যতদূর জানি কোনো মেয়ের প্রতি দুর্বলতা নেই ওর। আমাকে মাঝে মাঝে ইমোশনাল কথা বলেও সেটা নিছক মজা। তাহলে অশ্রু বিসর্জনের রহস্যটা কি? শুনেছি মন খারাপ থাকলে মশাই গিটারে টুংটাং শব্দ তুলে গান গায়। সেদিনও রাতে ছাদের এক কোণায় বসে গান গাইছিল। আমি নিঃশব্দে ওর পাশে গিয়ে বসি, ও চুপ হয়ে যায়। আমি দুহাতে হাত বেঁধে বসে প্রশ্ন করি, গার্লফ্রেন্ডের মিস করছো? না, আমার প্রিয়কে মিস করছিলাম, এখন আর করছি না। তাই, কে প্রিয় তোমার বললে বিশ্বাস করবে? বলো না আগে শুনি। আচমকা আমার দুহাত নিজের হাতে মুষ্টিবদ্ধ করে নিয়ে মোহময় চোখে চেয়ে বলল, আমার প্রিয় শুধু তুমিই সাবা। ওর কথা শুনে রাগে ফেটে পড়লাম আমি। এক ঝটকায় ওর হাত ছড়িয়ে দিয়ে তেজি গলায় বললাম, আর একটা কথা বলবে না তুমি? লজ্জা করে না তোমার? ভাবলে কি করে দিনের পর দিন এভাবে আবেগপ্রবণ কথা বলে আমাকে তুমি ইমপ্রেস করতে পারবে? দেখো নির্মল, আমি তোমার মতো নই। আমি খুব সাধারণ পরিবারের সাধারণ একটি মেয়ে। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই শহরে এসেছি। এইসব প্রেম ভালোবাসা করার জন্য আসেনি। আমাদের পরিবারটা তোমাদের মতো নয়। সেখানে ছেলে বন্ধু থাকা মানেই মারাত্মক অপরাধ। প্রেম ভালোবাসা সম্পর্কে জড়ানো মানেই খুবই ঘৃণিত একটি কাজ। তোমার সাথে বন্ধুদের সম্পর্কে জড়িয়েছি, এর বেশি কিছু সম্ভব নয়। তাছাড়া অহরহ মেয়ের সংস্পর্শে এসে আমার মতো মেয়েকে চাও নিছক বোকামি। আমার জীবনে কোনো পুরুষ ছিল না, এখনও নেই। ফিউচারে যে আসবে সে হবে আমার হাজবেন্ড, আর কেউ নয়। আমার হাজবেন্ড নিশ্চয়ই আমারই মতন হবে। সব ছেড়ে দেব, সেদিনের পর কোনো মেয়েকে স্পর্শ করিনি সাবা। আজকের পর যোগাযোগও বিচ্ছিন্ন থাকবে। ওর কথা শুনে তার ছেলের হাসি দিয়ে বললাম, নারী নেশা কাটানো কি এতই সহজ? কথাটা শুনে নির্মল ভয়ঙ্কর রেগে গেল। আমাকে একটানে নিজের খুব কাছে নিয়ে কোমরে শক্ত করে চেপে ধরল। ব্যথায় কুকিয়ে উঠলাম আমি। বললাম, ছাড়ো নির্মল, তুমি নিজের মধ্যে নেই। হ্যাঁ নেই, তোর মধ্যে চলে গেছি আমি। প্লিজ সাবা, এভাবে আমাকে অবহেলা করিস না, মরে যাব। বিশ্বাস কর, আমি কোনো মেয়ের সাথে ফাহিমের মতো ইন্টিমেট হইনি, সুযোগ থাকলেও হইনি। এতটা খারাপও নই আমি। যতটা আছি তুই ভালো করে নে সাবা, প্লিজ। আমি ওর সাথে ধস্তাধস্তি শুরু করে দেই, কিন্তু ও আমাকে কিছুতেই নিজে থেকে দূরে যেতে দেয় না। প্রচণ্ড জোর খাটিয়ে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি তোকে ছাড়া থাকতে পারবো না সাবা, প্লিজ একটা সুযোগ দে আমায়। সেদিনের পর নির্মলকে এড়িয়ে চলতে শুরু করি। ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছিলাম ও ঠিক নেই। আমার ইগনোর সহ্য করতে পারছে না, কিন্তু আমিও তো অসহায়। একদিকে আমার পরিবার, অন্যদিকে ওর প্রতি কিছুটা ঘৃণাও কাজ করতো আমার। তাছাড়া পরিবারের সাথে যুদ্ধ করে শহরে এসে পড়াশোনা করছি। এর মধ্যে এসব সম্পর্কে জড়িয়ে গেলে পরিবার যদি জানতে পারে, আমার পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাবে। মায়ের উপর অত্যাচার বাড়বে এবং বিয়ের জন্য চাপ আসবে। সব মিলিয়ে আসন্ন আবেগকে নিয়ন্ত্রণ করে ফেললাম। কিন্তু ভালোবাসাকে কি নিয়ন্ত্রণ করা যায়? যে মেয়েটা এক আকাশ স্বপ্ন নিয়ে প্রবল আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা নিয়ে এই শহরের বুকে পা ফেলেছিল, যার স্বপ্নের তালিকায় ছিল শুধু পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো, পরিবারের পাশে দাঁড়ানো, তার স্বপ্নের তালিকায় হুট করে জায়গা করে নিল নির্মল নামক মানবটি। নিজের আত্মবিশ্বাসকে ভেঙে গুড়িয়ে দিল নিজেরই মন। কি নির্মমতা! হাই, নিজের মনকেও আজকাল বিশ্বাস করা যায় না। হাই, যেদিন বুঝে গেলাম অদৃশ্য এক মায়ার জালে আটকে পড়ে গেছি, সেদিন থেকে মানতে শুরু করলাম পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাসঘাতকের নাম হচ্ছে আপন মন। কিন্তু সেই বিশ্বাসঘাতকতার খবর জানতে দিলাম না কাউকে। বিশ্বাসঘাতকতার কথা যে কাউকে জানাতে নেই, এই ভীষণ লজ্জার কথা। ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলাম।
ইচ্ছে ছিল আমার সাথে 10-12 দিন কাটাবো। বরাবর ঈদের 3য় দিন আসবে, সে নাকি প্রেগনেন্ট। খালামণি হব আমি, আনন্দে কোটি কোটি মন আমার। আমি সেই আনন্দে বেশিক্ষণ ঠাঁই পেল না আমার মনে। মেয়েজাদের পরম শত্রু ঘটক মহাশয় হাজির হলেন ঈদের 2য় দিন, যিনি আমার জন্য শুধু শত্রুপক্ষ নয়, বরং ভয়ানক শত্রুপক্ষ। আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেব পাঠিয়েছেন ওনাকে। বড় অপর বিয়ে দিতে গিয়ে আব্বা বেশ ঋণগ্রস্ত হয়। চড়াই যেটুকু জমি জমা ছিল সব টাকার বিনিময়ে লাগিয়েছিলেন অনেক আগেই। আপুর বিয়ে দিতে গিয়ে বাড়িটা বন্ধক দিয়েছেন গোপন সূত্রে খবর পেলাম, বাড়িটা বন্ধক দিয়েছেন চেয়ারম্যান সাহেবের কাছেই। এই নিয়ে চাচাদের সাথেও তর্ক বিতর্ক হয়েছে বহুবার। বাড়ি ছাড়ানোর সম্পূর্ণ দায়ভার আব্বারই। চেয়ারম্যান সাহেব প্রস্তাব পাঠিয়েছেন আব্বাকে, আমাকে বউ করবেন তিনি। এই বিনিময়ে বাড়ি বিনা পয়সায় ছাড়িয়ে দেবেন। কথাটা শোনা মাত্রই আগুন ধরে যায় আমার মাথায়। কি জঘন্য প্রস্তাব! 40-এর কাছাকাছি বয়স, বউ মারা গেছে, বছরও গড়ায়নি, ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে ঘরে। আমার বয়স 20, সে হিসেবে দেখতে গেলে বাবার বয়সী লোক। সে কিনা টাকার পরিবর্তে আমায় বউ করে ঘরে তুলতে চাইছে। ওই লোকটার কথা না হয় বাদই দিলাম, বড় ঘরের ছোট মন মানসিকতার লোক, সে তা আর বোঝার বাকি থাকে না। কিন্তু আমার আব্বা, সে কি করে নিজ সন্তানের সাথে এমন জঘন্য কাজ করতে পারে? সে কি করে খুশিতে গদগদ হয়ে ঘটককে কথা দিয়ে দিল ছোট মেয়েকে তার কাছে দেবে। একবার কি প্রয়োজন বোধ করলো না মেয়ের অনুমতি নেওয়ার? একবারও জানতে ইচ্ছে করলো না মেয়ে কী চায়? নিজের অল্প বয়সী শিক্ষিত মেয়েকে অমন বয়স্ক অশিক্ষিত 2 বাচ্চার বাবার সাথে বিয়ে দিতে মত দিয়ে দিল। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। পড়াশোনা করে শিক্ষিত হচ্ছি, ন্যায় অন্যায় প্রতিবাদী যদি না করতে পারি তাহলে এই শিক্ষার মূল্য কী? প্রতিবাদ করলাম আব্বার সাথে, বিনিময়ে কিছু বিশ্রী গালি পেলাম। আর যাই সহ্য করি না কেন, এই গালি জিনিসটা আমি একদমই সহ্য করতে পারি না। গ্রামের কিছু অশিক্ষিত বিকৃত মস্তিষ্কের মানুষরা আর কিছু পারুক না পারুক, যে কোনো বিষয়ে জিততে না পারলে কিছু বিশ্রী গালি ঠিক আওড়াবে। দুর্বলদের প্রধান অস্ত্রই হচ্ছে গালি। যারা যখন তর্ক করে যোগ দিতে না পারে তখন গালিকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করে। কিন্তু বাবা হয়ে মেয়েকে অমন নিকৃষ্ট ভাষায় গালি দেবে, সহ্য করতে না পেরে উচ্চস্বরে বলে উঠলাম, তুমি বাবা নামের কলঙ্ক। আব্বা তখন যারও হাতে নিয়ে এসে তেরি কয়েকটা লাগালো পিঠে। আম্মা বাধা দিতে এলেই আমাকেও ইচ্ছে রকম মারল। আমি ফেরাতে গেলে কত যে চড় থাপ্পড় খেলাম হিসেবের বাইরে। দাদি তার ঘরে মুখে কলু পেতে বসে রইল। চাচি ঘরে খিল দিয়ে ছেলে মেয়েদের নিয়ে নিশ্চুপ রইল। ঝগড়া মারামারির সমাপ্তি ঘটিয়ে আব্বা যখন বাজারে চলে গেলেন, আমি তখন ব্যাগপত্র গুছিয়ে আম্মা থেকে বাস রিক্সা ভাড়া নিয়ে বেরিয়ে পড়লাম শহরের উদ্দেশ্যে। আসার সময় আম্মা আদর করে কপালে চুমু খেয়ে বলে দিলেন, সাবা মারে, যতদিন বেঁচে আছি যা পারি তাই দিয়েই তোরে পড়াশোনা করামো। তুই চিন্তা করিস না, অনেক বড় হবি মা, অনেক দূর আগাবি তুই দেখিস। আমগোর এই দুঃখ একদিন দূর হইবই। আমি আম্মার মাথায় হাত বুলিয়ে হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বললাম, আম্মা চিন্তা করো না, এবার গিয়ে টিউশনি করিয়ে হলেও নিজের খরচ নিজে চালাবো, তোমাকে আর কষ্ট করতে হবে না। একটু সাবধানে থেকো আম্মা। ঠিকঠাক একটা ব্যবস্থা হলে নিজের খরচ চালানোর মতো কর্ম পেলে তোমাকে এই নরক থেকে নিয়ে যাব ইনশাল্লাহ। আপুকে বলো সাবধানে যেন থাকে। রাত তখন 12:42 বাজে। বাস থেকে নামতেই নির্মলকে পাই। আমাদের বাস স্ট্যান্ডের এক দোকান থেকেই নির্মলের ফোনে ফোন করে জানিয়েছিলাম। সে সময় মোবাইল ফোন হাতে গোনা কয়েকজন ব্যবহার করত। আমাদের বাড়ির কারণে মোবাইল ফোন ছিল না, যার ফলে দোকান থেকেই ফোন করতে হলো নির্মলকে। মামি বা জেসমিনকেও ফোন ব্যবহার করে না। মামা জানিয়েছে বিদেশ থেকেই মোবাইল পাঠাবে মামি এবং জেসমিনকে। অত রাতে ভরসা করার মতো এই শহরে নির্মল ছাড়া কাউকে পাইনি আমি। আমি অতি বিপদে অতি কষ্টের মুহূর্তে যে নামটি সর্বপ্রথম এসেছে সে হলো নির্মল। আমি বড্ড স্বার্থপর। সুখের সময় মানুষটাকে একবার স্মরণ না করলেও দুঃখের সময় 1000বার স্মরণ করতাম। তখনও জানতাম না আমার সুখ দুঃখের সবের সঙ্গী হবে শুধুই নির্মল। আমাকে বাস থেকে নামতে দেখেই ওর ঘরমাক্ত চিন্তান্বিত মুখে উজ্জ্বলতা ফুটে ওঠে। একগাল হেসে এগিয়ে এলো নির্মল। স্বস্তির এক নিঃশ্বাস ফেলে আমার হাতে থাকা ব্যাগটা নিজের হাতে নিয়ে রিক্সা ডেকে বসে পড়ল। আমিও নিঃশব্দে মাথা নিচু করে ওর পাশে বসলাম। আমার পর দ্বিতীয় কাউকে দেখলাম আমার জন্য এত উদ্গ্রীব হতে। রিক্সা চলছিল আপন গতিতে। নির্মল ওটা সেটা প্রশ্ন করছিল, আমি কিছুরই উত্তর দিচ্ছিলাম না। অবশেষে বাসার সামনে এসে ভাড়া মিটিয়ে আমার দিকে তাকাতেই ওর কিছু খট্টা লাগে বোধ হয়, খানিকটা দৌড়ে বাসার ভিতরে ঢুকে। কিন্তু আমি ওর সামনে পড়তে চাইনি, দেখাতে চাইনি আমার আবেগকে, আমার দুর্বলতাকে। চাইনি দেখাতে আমার দু চোখের অশ্রুপাতকে। গোপন করতে চেয়েছি আমার সব দুঃখ কষ্টকে, কিন্তু পারিনি। পৃথিবীতে বোধ হয় প্রত্যেক মানুষেরই একজন করে ব্যক্তিগত মানুষ থাকে, যাকে না চাইতে সব ব্যক্তিগত কথা বলে হয়ে যায়। নির্মল আমার সেই ব্যক্তিগত মানুষ। আমার সাথে ঘটে যাওয়ার সব ঘটনা শুনে সে কি রাগর।
আমার দুগালে স্পষ্ট হয়ে ওঠা 5 আঙ্গুলের দাগ ওর বুকে যেন ঝড় বইয়ে দিয়েছিল। ওর চোখ মুখ ভীষণ রকমের লালচে বর্ণ ধারণ করেছিল। আমার দুপা জড়িয়ে চিৎকার করে কেঁদেছিল। আমাকে অনুভব করাতে বাধ্য করেছিল ওর বুকের রক্তক্ষরণ যন্ত্রণাকে। বলেছিল, প্লিজ সাবা, আমাকে একটা সুযোগ দাও, আমি নিজে গিয়ে তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবো, প্রয়োজনে আমার পরিবারকেও পাঠাবো, আর ফিরিয়ে দিও না প্রিয়। আমি যারা এই দূরত্ব সইতে পারছি না দু চোখে তোমার এই আঘাত থেকে সহ্য করতে। আবেগে গা ভাসিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে হাউমা করে কাদার কথা থাকলেও সেদিন আমি সেটা করিনি। নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলি খুব সহজেই। আমার মন পাথরের নাই শক্ত। শক্ত মানুষের পাষাণ মন তো থাকবে। এই শক্ত মানবীর কঠিন হৃদয়ের সাক্ষী সেদিন শুধু নির্মল হয়নি, হয়েছিল নির্ঝর, জেসমিন এবং মামি। শেষ পর্যন্ত মামি আমাকে বুঝিয়েছিল, কিন্তু আমি শুধু এইটুকুই বলেছিলাম, এই শহরে আমি ভালোবাসার মানুষ। নিশ্চিন্ত একটা বুক খুঁজতে আসিনি মামি, অনেক লড়াই করে এই শহরে এসেছি আমি। যেতেই ফিরব, কাউকে আঙ্গুল তোলার সুযোগটুকু দেব না। আমার সেই কথাগুলো শুনে করুণ চোখে চেয়ে থাকে নির্মল। অনেকটা সময় পরে একটা দীর্ঘশ্বাস ফেলে নিথর হয়ে একরাশ ব্যর্থতাকে বুকে জড়িয়ে নিজ ঘরে ফিরে যায়। যাওয়ার পরপরই নির্ঝরকে দিয়ে ব্যথা কমানোর মলম পাঠিয়ে দেয়। গালে পড়া মারের দাগ যে ওর হৃদয়ের দাগ কেটে দিয়েছিল। হৃদয়ের দাগ উপেক্ষা করতে পারে না কিসে? আমাদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে চায়নি। নির্মল চাইলে কখনো জোর করেনি, আমার ইচ্ছেকে সর্বদা সম্মান করেছে, বন্ধুত্বের যথার্থ মূল্যায়নও দিয়েছে, পাশে থেকেছে সবসময়। মাঝে মাঝে মাথা নত করে জানিয়েছে মনের কথাগুলো। বিনিময়ে পেয়েছে শুধুই অবহেলা, তবুও কমতে রাখিনি কিছুরই, না ভালোবাসায় না বন্ধুত্বে। আমি টিউশনি করিয়ে নিজের খরচ নিজে চালাবো, এটা যেন মানতেই পারছিল না নির্মল। কিন্তু আমি যখন আমার আত্মমর্যাদায় অটল এবং পর নির্ভরশীল নই, সেখানে ওর আর কিছু করা থাকে না, বরং প্রতিনিয়ত মোহিত হয়ে পড়ত আমার ব্যক্তিত্বে এবং নিজেকেও আত্মনির্ভরশীল করে তোলার জন্য বিচলিত হয়ে গেল। আমি অন্যের বাসায় গিয়ে টিউশনি করাবো, এটা হজম হচ্ছিল না ওর, আবার আমাকে বাধাও দিতে পারছিল না। পুরো 3 দিন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল ছোট ছোট বাচ্চাদের প্রাইভেট পড়াবে। যদি দেখা যায় বাচ্চাদের পরিমাণ বেড়ে গেছে, তাহলে না হয় একটা কোচিং সেন্টার খুলে ফেলা যাবে। অন্যের বাড়িতে গিয়ে টিউশনি না করিয়ে বরং নিজেদের বাসায়ই একটা রুম বাচ্চাদের পড়ানোর জন্য ফিক্সড করা হবে। ঘুরে ঘুরে বাচ্চা জোগাড়ের দায়িত্ব পড়ে নির্মলের বন্ধুবান্ধব এবং বড় ভাইদের ওপর। অবশেষে আশেপাশেরই বেশ অনেকগুলো বাচ্চা জোগাড় হয়ে যায়। টিচার হিসেবে জয়েন করি আমি এবং নির্মল। পাশাপাশি নির্ঝর আর জেসমিনও পড়াতো। শুরু হয়ে যায় পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব। নির্মলের এসব প্রয়োজন ছিল না, তবুও সে অংশগ্রহণ করেছিল শুধু আমার জন্য। আমাকে আত্মনির্ভরশীল করার পাশাপাশি হয়ে উঠছিল নিজেও আত্মনির্ভরশীল। একসময় দেখা গেল বাবার থেকে নিজের হাত খরচ নেওয়াটাই বাদ দিয়ে দিল। আমি আশ্চর্য হয়ে সেদিন দেখেছিলাম ভালোবেসে বড়লোকের ছেলেটি ঠিক কতখানি অধঃপতন হলো। হ্যাঁ, সকলের ভাষায় যেটা অধঃপতন, আমার ভাষায় সেটা আমার অহংকার। এত ব্যস্ততার ভিড়ে নির্মল তার এক ঝাঁক গার্লফ্রেন্ডের ভুলে গেলেও ভুলতে পারিনি আমাকে। পারবে কি করে? তার হৃদয় যে সর্বক্ষণই আমার বিচরণ। পড়াশোনা, বন্ধুদের সাথে আড্ডা, বাচ্চাদের পড়ানো, কখনো কখনো ছাদে বাচ্চাদের নিয়ে ক্রিকেট খেলা, বেশ যাচ্ছিল দিনগুলো। নিয়ম করে সকালে 2 ভাই আমার হাতে কফি খেত, বিকেলবেলা খেত মুড়ি ভর্তা। আমি যখন কোনো কাজ করতাম, নির্মল তখন ওর পূর্ণাঙ্গ দৃষ্টি ফেলত আমার ওপর। সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতো আমায়। আচমকা যখন ওর চোখে আমার চোখ পড়ে যেত, ভুবন ভুলানো এক হাসি দিত এগিয়েছে, কানের কাছে মুখ এনে সুরেলা গলায় বলতো, ও হে প্রিয়, একটি বাড়ির জন্য কি এই অধমের ভালোবাসাকে মান্যতা দান করা যায় না? প্রশ্নটি শুনতেই আমার থমথমে মুখ ভেসে উঠত ওর আখিদয়ে। কিছু অনুভূতি থাকে যা কখনোই কোনোভাবে প্রকাশ করা যায় না। সময়, পরিস্থিতি, ভাগ্য এতটাই নিষ্ঠুর হয় যে বহু মানুষের অজস্র আবেগকে, অনুভূতিকে সেই নিষ্ঠুরতার শিকার হতে হয়। এই পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে অসংখ্য মানুষের না বলা কথা, সুপ্ত অনুভূতি। তাদের সেই অপ্রকাশিত অনুভূতি সবসময় প্রকাশ পায় না। পরিবারের কথা ভেবে, সমাজের কথা ভেবে অনুভূতিগুলোর মৃত্যু ঘটাতে হয়। কিন্তু আমি না পারছিলাম মৃত্যু ঘটাতে, না পারছিলাম সম্পূর্ণভাবে প্রাণ দিতে। এ যেন গলায় আটকে থাকা কাঁটার মতন, না উগড়ে ফেলা যায়, না গিলে ফেলা যায়। আমার মনের সুপ্ত কোণে চেপে রাখা গভীর সেই অনুভূতিকে হুটহাট খোঁজাত নির্মল। আর আমার মুখটা হয়ে যেত বিষণ্ণ। সেই মুখশ্রী দেখে নির্মলও কেমন হয়ে যেত। নিজেকে কি করে যে সামলাতো, সেই সাথে আমাকেও সামলাতো নিখুঁতভাবে। হুহা করে হেসে উঠত, কখনো পিঠে কিল বসিয়ে দিত, কখনো বা মাথায় একটা গাঁট্টা মেরে বলতো, ও হে পাষণ্ড হৃদয়ের অধিকারিণী, ও হে আমার নির্মল হৃদয় হরণকারিণী। ঐন্দ্রজালিক একরাশ মুগ্ধতায় পরিপূর্ণ ওই মুখশ্রীর আচমকায় ক্ষুণ্ণরূপের অবসান ঘটিয়ে এই অধমকে ধন্য করে দাও প্রিয়। অসহায় মুখ, করুণ দুটো চোখ ভয়ার্তক হৃস্পন্দন নিয়ে
সুদর্শন পুরুষটি কবিদের ন্যায় বলে আওড়াচ্ছে, তা দেখে কি রাগী লোক বা বিষণ্ণ মনে থাকা যায়? হেসে ফেলতাম আমি চোখ পিটপিট করে। ও বোঝার চেষ্টা করত কতখানি খুশি আমি। আমি তখন ওর কপালে ছড়িয়ে ছিটে থাকা চুলগুলো এলোমেলো করে দিয়ে হি করে হেসে উঠতাম, আর ও মাথার চুলকে এলোমেলো করে দৃষ্টি ফেলত। আমি এক ভেঙচি কেটে কাজে মন দিতাম। বেচারা তখন এক হাত পকেটে গুজে আরেক হাতে এটা সুতা ধরত, কখন আমার ওড়নার এক কোণা নিয়ে নাড়াচাড়া করত, কখনো পিছন পিছন ঘুরত। সে সময় মুখটা কি যে ইনোসেন্ট লাগতো বলে বোঝানো সম্ভব নয়। সরস্বতীর বিয়ের দিন জেসমিন সকাল সকালেই চলে গেছে ওদের বাড়ি। শহর থেকে বেশ দূরে গ্রামের দিকে বাড়ি ওর। বাইকে 40 মিনিটের মতো লাগে। অন্যান্য বান্ধবীদের সাথে চলে গেছে জেসমিন। যাওয়ার পরই সরস্বতী আমাকে দেখতে না পেয়ে ভীষণ রেগে যায়। আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু সরস্বতী ফোন করে প্রচণ্ড রাগারাগি করলো। আবার লোভও দেখালো ওর বিয়েতে নাকি বেশ মজা হয়। এর আগে কখনো হিন্দু বিয়ের অনুষ্ঠান দেখা হয়নি। নির্মল আমাকে রেডি হতে বলে বেরিয়ে গিয়েছিল, কিন্তু ঘণ্টাখানেক বাদে এসে দরজাত করাঘাত করতে শুরু করলো। সবে শাড়ির কুচি দিচ্ছি, তখন এমনভাবে কড়া নাড়ছি যে কান ফেটে যাচ্ছিল। এবার তাড়াহুড়ো ঠিকভাবে শাড়ি পরতেও পারছিলাম না। রেগেমেগে চিৎকার করে বললাম, তুমি চলে যাও, আমি নির্ঝরকে বলবো আমায় পৌঁছে দিত। তোমার ভীষণ তাড়া, তাই তুমি যেতে পারো। বড় ভাইয়ের দিকে নজর পড়ে না, শুধু ছোটটার দিকে নজর। লুচু মাইয়া, ওরে আমি সাধু পুরুষ রে, সাধু তো হতেই চাইছি সুইটার, সুযোগ তাই তো দিচ্ছ না, দেবও না। আর কোনো সারা শব্দ পেলাম না। পুরো 1 ঘন্টা সময় নিয়ে বেশ ভালোভাবে রেডি হয়ে বের হলাম। নির্মল তখন দরজার পাশে দাঁড়িয়েছিল। সাদা পাঞ্জারের পর মুজিব কোট পরা, চোখে কালো চশমা, হাতে ঘড়ি, দেখতে কোনো হিরোর থেকে কোনো অংশে কম লাগছে না। মনে মনে একটি ভেঙচি কেটে দিলাম। আমাকে বের হতে দেখেই এক হাত বুকের বাম পাশে চেপে ধরে আহত গলায় বলে উঠল, ও হে পাষণ্ডময়ী, এই নির্মল হৃদয়টা আর কত আঘাতপ্রাপ্ত হবে। ও হে পাষণ্ডময়ী, তোমার দিলে কি একটু দয়া হয় না? ও হে দুর্বৃত্ত পুরুষ, ঝাঁটার বাড়ি খেতে না চাইলে মুখটা বন্ধ করে চলো। বলেই পাশ কাটাতে নিতেই আমার হাত টেনে ধরল। আমি বিরক্ত হয়ে কড়া গলায় বললাম, বের হওয়ার সময় অমন বেহাপনা না করলে কি নয়? একটি বারোকে প্রিয় সম্বোধন করা যায় না মোর প্রিয়সী? মেজাজটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। এক ঝটকায় হাতটা ছাড়িয়ে মামির রুমে গিয়ে মামিকে বলে বেরিয়ে পড়লাম। বাইকে বসার পরও ওর সাথে কথা বলছিলাম না। রাস্তায় অনেক ছেলে মেয়ে আমাদের দিকে তাকিয়েছিল। নির্মল সাদা পাঞ্জাবি আর আমি সাদা জর্জেট শাড়িয়ে, যার জমিনে গোল্ড কালার চমকি দিয়ে কারুকাজ করা ছিল। শাড়িটা মামিরই নির্মলের ড্রেসআপের সাথে আমার ড্রেসআপের কালার ম্যাচ হতে অনেকেই আমাদের কাপড় ভেবেই হাহা করে চেয়েছিল। বিষয়টা নির্মল বেশ এনজয় করলেও আমি চরম বিরক্ত হচ্ছিলাম। ওর মিটিমিটি হাসিতে আমার গা জ্বলে যাচ্ছিল। সহ্য করতে না পেরে শেষে পিছন থেকে ওর চুল বেশ শক্ত করে টেনে ধরি। ব্যথাও শুধু আউজ করে ওঠে। তবুও মুখের হাসি একটুর জন্য উধাও হয়নি। ব্যর্থ হয়ে নিজেও হেসে ফেললাম। নির্মল গলা উঁচিয়ে বলল, এই সাবা, শাড়িতে তোমায় একদম হোরপরির মতো লাগে। সাদা শাড়িতে কোনো রমণীকে এত অস্থির লাগে, তোমায় না দেখলে জানতেই পারতাম না। একদম শুভ্রময়ী, আমার শুভ্রময়ী। আমি ওর পিঠে কিল দিয়ে বললাম, ফাউল কথা বাদ দিয়ে চুপচাপ বাইক চালানো তো লাভ দেব। এই না জানেমান, বিয়ের আগে বিধবা হওয়ার শখ নেই আমার। আগে কখনো হিন্দু বিয়ে দেখিনি, সেবারই প্রথম। বেশ এনজয় করেছি সরস্বতীর বিয়েতে। সেই সাথে বিনোদনও নিয়েছি অনেক। এক ঝাঁক মেয়েরা এসে বেশ লটরপটর করার চেষ্টা করে নির্মলের সাথে, কিন্তু নির্মল তাদের পাত্তাই দেয়নি। সবসময় আমার পিছু পিছু ঘুরঘুর করেছে আর বলেছে, আহা আমি কত ভালো হয়ে গেছি, তবু আমার প্রিয়সীর মন গলে না। আমি ভেঙচি কেটে বলি, এই জীবনে আর গলবেও না। বৈশাখ মাসের মাঝামাঝি সময়। বিয়েবাড়ি থেকে বের হতে হতে সন্ধে পার হয়ে গেল। আকাশের অবস্থা ভীষণ করুণ। প্রকৃতি যেন হুট করে নিস্তব্ধ হয়ে শোক পালন করছে, যা হয়তো কিছু সময়ের ব্যবধানে উচ্চধ্বনি বাজিয়ে অশ্রুপাত ঘটাবে। মামি বারবার করে বলে দিয়েছিল সন্ধ্যার আগেই বাসায় ফিরতে, অথচ সন্ধ্যা পেরিয়ে গেল। বাইক স্টার্ট দেওয়ার 10 মিনিটের মাথায় শুরু হয়ে গেল উল্টাপাল্টা বাতাস। নির্মল সহ সামনে পেছনে সবগুলো বাইক থেকে সকলেই হৈ হৈ করে উঠল, যেন কোনো অনুষ্ঠানের সূচনা ঘটছে। আমি বিরক্ত হয়ে নির্মলের কাঁধে শক্ত করে চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বললাম, ফাইজলামি করার বহু টাইম আছে, আপাতত সিরিয়াস হও। বাসায় মামি একা আছে, দ্রুত ফিরতে হবে আমাদের। নির্মল চেঁচিয়ে উঠে বলল, ইয়াহু সুইটহার্ট। চারদিকে শ শ শব্দে বাতাস বইছে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকানোতে মনে হচ্ছে ইহা আমাকে প্রেমের আহ্বান জানাচ্ছে। আহা কি প্রেমময় অনুভূতির রোমাঞ্চ করো যান। তোমার মতো গর্দপ্রায় এই প্রাকৃতিক দুর্যোগে প্রেমের অনুভূতিতে গুলিয়ে ফেলবে। আমার মাঝে মাঝে কনফিউশন হয়, তুমি সুস্থ তো? প্রেম রোগে ভুগছি আমি, ডাক্তার হৃদয় বড় পাষাণ। সারাক্ষণ চিকিৎসা নেওয়ার জন্য ছটফট করি, কালনাগিনটা ফিরেও তাকায় না। কথাটা শোনা মাত্র রেগেমেগে ওর ঘাড় বরাবর কিল বসাতে যাব, তার আগে প্রচণ্ড শব্দ করে
বিদ্যুৎ চমকালো, আর আমি ভয়ে আচমকায় ওর পেট শক্ত করে জড়িয়ে পিঠে মাথাটা শক্ত করে চেপে চোখ খিচে বসে রইলাম। ঝিরিঝিরি শব্দ করে বৃষ্টিটা নেমে এলো পৃথিবীর বুকে। নির্মল বাইক থামিয়ে স্তব্ধ হয়ে গেল। যখন বুঝতে পারলাম কি ঘটেছে, লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। এদিকে বাতাসে তীব্র বেগ বৃষ্টির শীতল করা স্পর্শে শরীরে কাটা দিয়ে উঠল। সকলের বাইক এগিয়ে গেছে, পিছনে পড়ে গেছি আমি আর নির্মল। এক হাত দিয়ে কপাল থেকে থুতনি অব্দি পানি মুছে ঝাঁঝালো গলায় বলে উঠলাম, এসব কি ফাজলামি? মাঝপথে হা করে বসে আছো কেন? চারদিকে প্রেমের আলিঙ্গন কবে হবে তোমার আমার মিলন? অমন একটা বিধ্বস্ত অবস্থায় উতলে পড়া প্রেমময় বাক্য শুনে মেজাজ আমার তুঙ্গে উঠে গেল। ইচ্ছে রকম চর থাপ্পড় কিল দিতে শুরু করলাম। আরও হাসতে হাসতে মাপছে বাইক স্টার্ট দিল, কিন্তু খুব একটা এগোতে পারল না। আমার মৃদু আর্তনাতে থেমে গেল। চোখে কিছু পড়েছে আমার। দ্রুত বাইক থামিয়ে ওর বাটন ফোনের লাইট অন করে চোখটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, কিছু পেল না। কিন্তু চোখে কেমন ঘা দিচ্ছিল আমার। হাতের তালুতে বৃষ্টির পানি জড়ো করে করে চোখে দিতে থাকলাম। বেশ কিছু সময় পর চোখে আরামও পেলাম। ঝড় বৃষ্টির মাত্রা যেন তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। সে সময় বৃষ্টির সাথে পড়তে থাকলো বরফ টুকরো। শিলাবৃষ্টি শুরু হওয়ায় আর সম্ভব হলো না বাইক নিয়ে এগানোর। আশেপাশে বাড়িও নেই, কাঁচা রাস্তার দুপাশে চড়া ক্ষেত। খানিকটা এগিয়ে দেখতে পেলাম একটি দোকান। নির্মল আর দেরি করল না, বাইক নিয়ে হেঁটে চলে গেল দোকানের সামনে। আমিও ওর পিছু পিছুই গেলাম। টিনের বেড়া, টিনের চাল, 10-12 হাত লম্বা দোকানটি। ভেতরে এক বৃদ্ধ লোক কুপি জ্বালিয়ে বসেছিল। বারান্দায় আমি আর নির্মল দিয়ে দাঁড়াই। একপাশে একটি বেঞ্চিতে 3টে ছেলে বসে গল্প করছিল। আমাদের দেখে একটি ছেলে টর্চ জ্বালিয়ে আমাদের দিকে ধরে নির্মলকে প্রশ্ন করলো, কি ভাই, ভাবে কি নিয়ে বেড়াতে গিয়েছিলে নাকি? নির্মল আমাকে ওদের নজর থেকে আড়াল করে কিছু বলতে নিতেই আমি ছেলেটার উদ্দেশ্যে বলে উঠলাম, ভাই, না জেনে না শুনে আগেই কাউকে ভাবি বলা কি উচিত? আপনি আগে জেনে নেবেন না ওনার সাথে আমার ঠিক কী সম্পর্ক, তারপর না হয় মন্তব্য করবেন। আমি ওনার বোন নই, তাই ভাবি বলার প্রশ্নই ওঠে না। আপু বলতে পারেন। কথাগুলো বলার সময় নির্মল বেশ অস্থিরতার সাথে আমাকে চুপ করাতে চেয়েছে, কিন্তু আমি চুপ করিনি। ছেলেগুলো কেমন চোখ চেয়ে রইল আমার কথা শুনে। আমি নির্মলের পাশে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। বেশ ঠান্ডা লাগছিল, জর্জের শাড়ি পরেছি, চুপচুপে হয়ে ভিজেও গিয়েছি। প্রচণ্ড ঠান্ডা লাগছিল। শাড়ির আঁচল টেনে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলাম। নির্মলকে বললাম নির্ঝরকে ফোন করে জানাতে আমাদের পরিস্থিতি, কিন্তু নির্মল রক্তচক্ষুতে চেয়ে রইল। আবছা আলোতে ওর মুখখানি দেখে বুঝতে পারলাম দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। ভ্রু কুচকে হাত নেড়ে প্রশ্ন করলাম, কি ব্যাপার, কাহিনী কি? মেজাজ গরম মনে হচ্ছে। খুব তো প্রেম প্রেম পাচ্ছিল, এখন কি ভয় লাগছে নাকি বলি মুচকে আসলাম। তখনও বুঝতে পারছিলাম না কত বড় বিপদের সম্মুখীন হতে যাচ্ছি আমরা। সময় যেন কাটছিল না। দোকানদার দাদু দোকানের ঝাঁপ নামিয়ে দিলেন। আমি খেয়াল করলাম 3টে ছেলে কেমন চোখে যেন তাকাচ্ছে বারবার। শুধু আমি না, নির্মলও খেয়াল করছিল, তাই আমাকে বারবার আড়ালে রাখার চেষ্টা করছিল। একসময় বিদঘুটে পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। ছেলেগুলোর নোংরা দৃষ্টি বুঝতে খুব একটা সময় লাগলো না আমার। আমি কাঁচোমাচো হয়ে দাঁড়িয়ে রইলাম। বারবার শাড়ির আঁচল টানা দেখে নির্মল আমার হাতটা শক্ত করে চেপে ধরে বাইকের কাছে এগিয়ে গেল। ছেলেগুলোর হাবভাব ভালো ঠেকছিল না বিধায় সিদ্ধান্ত নেয় ঝড় বৃষ্টি মাথায় করে ফিরবে, কিন্তু বাইকে উঠতে পারি না কেউ। ছেলেগুলোর মধ্যে একটা ছেলে আমার আঁচল টেনে ধরে। আমি ভয়ে আটকে উঠে নির্মলকে বলে এক চিৎকার। নির্মল সঙ্গে সঙ্গে ওই ছেলেটির কলার চেপে ধরে। বাকি 2জন ছেলে আমার সাথে অসভ্যতামি শুরু করে দেয়। আমি রেগে ঠাস করে ওদের একজনের গালে চড় বসিয়ে দেই। এদিকে নির্মলের সাথে ওদের মারামারি লেগে যায়। শুরু হয়ে যায় বিশৃঙ্খল অবস্থা। কয়েক মিনিটের ব্যবধানে আরও 10-12 জন ছেলের উপস্থিতি ঘটে। 3 জনের সাথে নির্মল পেরে উঠছিল না। ছেলেগুলো আমার শরীরে নোংরাভাবে স্পর্শ করছিল বারেবার। কোনোভাবেই আটকেতে পারছিল না নির্মল। তার উপর অতগুলো ছেলে দেখে ভয়ে কলিজা শুকিয়ে গেল আমার। ভয়াবহ কিছু ঘটবে বা ঘটতে চলেছে বুঝতেই নির্মল বাঘের মতো গর্জে উঠল। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ওদের থেকে ছাড়িয়ে নিজের বুকে টেনে নিল আমায়। চিৎকার করে বলল, কেউ স্পর্শ করবি তো খুন করে ফেলব। ছেলেগুলোর মধ্যে একজন বিশ্রীভাবে হেসে উঠল, বলল, কি ভাই, মজা শুধু তুমি একাই নিবা, আমাদেরও নিতে দাও। রাত বিরাতে মধু খেতে বের হয়েছ, তাও আবার ঝড় বৃষ্টি তোয়াক্কা না করে, অবশ্যই উন্নত মানের মধু। বলেই টেনে নির্মলের থেকে সরানোর চেষ্টা করে আমি ভয়ে চোখ বন্ধ করে নির্মলকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকি। বলতে থাকি, নির্মল বাঁচাও আমায়, মরে যাব, প্লিজ নির্ময়, আমায় ছেড়ো না। নির্মল আমায় শক্ত করে জড়িয়ে ধরে। ছেলেগুলো একদিকে নির্মলকে টেনে হিঁচড়ে সরায়, অন্যদিকে আমাকে। নির্মলের গায়ে পরপর আঘাত করতেই থাকে। আমার শাড়ি টেনে খুলে ছুঁড়ে ফেলে কাদায়। নির্মল আমার সেরূপ প্রয়োগ দেখে ছুটে আসতে নিতেই ওর দুহাত দুদিক থেকে টেনে ধরে বুক বরাবর সামনে লাথি দিতে থাকে একজন।
আমার আত্মচিৎকার, প্রকৃতির আত্মচিৎকার ভয়াবহ এক পরিবেশের সৃষ্টি করে। কুকুরের মতো একজন আমার শরীরের আঁচড় কাটছে, আরেকজন আমার শরীরের অবশিষ্ট পোশাক অনাবৃত করতে উঠে পড়ে লেগেছে। চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটির অমন নির্দয়ভাবে অসম্মানিত হতে দেখে পাগল হয়ে যায় নির্মল। চিৎকার করে বলতে থাকে, তোরা কেউ বাঁচতে পারবি না, রোমান চৌধুরী তোদের ছাড়বে না। এইটুকু কথায় যথেষ্ট ছিল ওদের ভয় পাওয়ার জন্য। আমাকে ছেড়ে দিয়ে নির্মলের দিকে তাকায় ওরা। তখনই একজন বলে ওঠে, আরে ভাই, বিপদে বললে বড় বড় নেতার নাম অনেকেই স্মরণ করে, তাই বললে তোরা ভয় পাবি, কাজের কাজ কর। ততক্ষণে আমি কাদা মাখানো শাড়িটা নিয়ে গায়ে জড়িয়ে ফেলেছি। ছেলেগুলো আবারও আমার দিকে আসতে নিতেই এক খামচি কাদা তুলে ছড়িয়ে দেয় মুখের দিকে। নির্মল ওদের থেকে ছোটার জন্য ধস্তাধস্তি করছে আর বলছে, বিশ্বাস না করলে একবার ছাড়, জাস্ট একটা ফোন করব। ছেলেগুলো ভয়ার্তক মুখে একে অপরের দিকে তাকালো। ততক্ষণে আমি দোকানের পিছনে গিয়ে লুকিয়ে পড়েছি। নির্মল ওদের থেকে ছাড় পেতেই ফোন বের করে ওর চাচা রোমান চৌধুরীকে ফোন করে। জীবনে কখনো চাচার পরিচয়ে প্রয়োজন পড়েনি ওর। এমপির ভাতিজা হয়েও কখনো ক্ষমতার বড়াই করেনি। আজ চরম বিপদগ্রস্ত হয়ে চাচাকে স্মরণ করতেই হচ্ছে। ফোন করে যখন বরাব্য বলে লোকেশন জানালো, তখনই ছেলেগুলোর পিল চমকে যায়। ভয়ে একজনের হাঁটু কাঁপতে থাকে। কত বড় ভুল করেছে ওরা তা বুঝতে বিন্দু টাইমও নেয় না। এমপির ভাতিজাকে আটকে তার বন্ধুকে রেপ করতে উদ্যত হয়েছিল। ঠিকই শাস্তি অপেক্ষা করছে ওদের জন্য। নির্মল রক্তচক্ষুতে চেয়ে যে দুটো ছেলে আমাকে স্পর্শ করেছিল, সে দুটোকে একের পর এক ঘুষি দিতে থাকলো। সবগুলো ছেলেই হাঁটু গেড়ে বসে নির্মলের পা ধরে বলতে লাগলো, ভাই, ভুল হয়ে গেছে। নির্মল রাগে ক্ষিপ্ত হয়ে নিজের মাথা দিয়ে একজনের মাথায় বাড়ি দিল। চিৎকার করে বলতে থাকলো, ভুল করেছিস, মারাত্মক ভুল। ভুল শাস্তির জন্য প্রস্তুত থাক। কিছুক্ষণ আগে কুকুরের মতো যারা আমাকে খুবলে খেতে এসেছিলি, এখন তারা বিলারের মতো মিউমিউ করছে। কি অদ্ভুত! একজন নারীকে অসম্মান করতে ওদের বুক কাঁপে না। একজন নারীর আত্মচিৎকার ওদের বিবেকে জাগ্রত করতে পারে না। অপরিচিত একজন নারীর শরীর অনাবৃত করতে ওরা লজ্জাবোধ করে না। ওদের বুক তখন কাঁপে যখন ক্ষমতাসীন কারো সাথে অসম্মানের শিকার হওয়া নারীটির সংযোগ থাকে। ওরা লজ্জাবোধ তখন করে যখন ওদের কৃতকর্মের জন্য ওদের রাজনৈতিক জীবন বিপর্যয়ের মুখে পড়ে। পৃথিবীর বুকে অবস্থান করা প্রতিটি মানুষকে চিৎকার করে প্রশ্ন করতে ইচ্ছে করে, নারীর সম্মানের থেকেও ক্ষমতার মূল্য অনেক বেশি। কিসের রাজনীতি, কিসের ক্ষমতা? নারীর জাতটাই যদি না থাকতো, কোথায় পেতে তোমাদের অস্তিত্ব? কোথায় থাকতো এই ক্ষমতা, এই দম্ভ? নরপিশাচরা কেন বোঝে না নারীরা মায়ের জাত? মা জাতিকে তারা কেন বারবার কলঙ্কিত করতে আসে? তারা কি বুঝে না একটি নারীকে কলঙ্কিত করা মানে পুরো পৃথিবীর বুকে হাহাকার সৃষ্টি করা? ওদের থেকে পা ছাড়িয়ে হন্যে হয়ে আশেপাশে চোখ বোলায় নির্মল। আমাকে দেখতে না পেয়ে বেদনাক্রান্ত গলায় চিৎকার করে ওঠে, সাবা। ওর চিৎকার শুনে আমি নির্মল বলেই ঠুকরে কেঁদে উঠি। দোকানের পেছন সাইডের খড়ের পালার চিপায় পড়ে ভয়ে জড়সড় হয়ে বসেছিলাম আমি। অন্ধকারে আমাকে দেখতে পারল না নির্মল, তবে কণ্ঠ শুনে দ্রুত এগিয়ে এলো। ভয়ঙ্কর সে রাত্রির পর সবকিছু কেন এলোমেলো হয়ে যায়। ছেলেগুলোর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হলেও আমি বা নির্মল কেউ স্বাভাবিক হতে পারিনি। নির্মলের মা আর ছোট বোন এসে দুদিন থেকে যায়। আমাকে আর নির্মলকে সান্ত্বনা দেয়, স্বাভাবিক হওয়ার জন্য ইতিবাচক কথাবার্তা বলে। তবুও নির্মল গুম হয়ে রুমে দরজা আটকে বসে থাকে। আমিও রুম থেকে বের হই না। সে রাতে যদি আমি আগ বাড়িয়ে কথাগুলো না বলতাম, তাহলে হয়তো আমাদের স্বামী স্ত্রী ভাবতো ওরা খারাপ মেয়ে ছেলে ভেবে সুযোগের সদ্ব্যবহার করতে চাইতো না। আর না আমরা অমন বিশ্রী পরিস্থিতির মুখোমুখি হতাম। দুদিন থাকার পর নির্মলের মা আর ছোট বোন চলে যাওয়ার পরই নির্মল আমার সাথে দেখা করতে আসে। কিন্তু আমি ওর মুখোমুখি হতে চাচ্ছিলাম না, তাই দরজাটা অবধি খুলিনি। অনেক ভেঙে পড়ে নির্মল। সেদিনের সেই ভয়াবহ দৃশ্য এবং সেদিনের পর থেকে আমার অবহেলা দুটোই ভয়ানকভাবে আহত করে ওকে। ফলস্বরূপ রাগে গা কাঁপুনি দিয়ে জ্বর আসে। রাত যখন দুটো ছুঁই ছুঁই তখন দরজায় টোকা পড়ে। দরজা খুলতেই নির্ঝর ভয়ার্তক চোখ মুখে বলে, আপু, ভাইয়ার অনেক জ্বর, তাড়াতাড়ি চলো। জ্বরের ঘরে বারবার তোমাকেই ডাকছে। বুকটা হু হু করে ওঠে আমার। জেসমিনকে ডেকে তুলে নিয়ে দ্রুত চলে যায় দোতলায়। গিয়ে দেখি বেচারা জড়সড় হয়ে ছুঁয়ে কাঁপছে আর বিড়বিড় করে কি যেন বলছে। জেসমিন ওর কপাল চেক করে আটকে ওঠা গলায় বলল, সে কি রে, গাজে জ্বরে পুড়ে যাচ্ছে। আমিও চেক করে দেখি অবস্থা বেগতিক। নির্ঝর বলল, আমি আমাকে এক্ষুনি ফোন করছি। না নির্ঝর, এত রাতে আন্টিকে ফোন করো না, আমরা আসি তো। তোয়ালে ভেজে নিয়ে এসো। জেসমিন তুই যা, আমাদের রুম থেকে জ্বরের ওষুধগুলো নিয়ে আয়। আপু, ভাইয়ারাতে কিছুই খায়নি, বলল নির্ঝর। আমি চটে গিয়ে বললাম, কেন খায়নি কেন? এত বাড়াবাড়ি কিসের ওর? নিজেকে কি কি মনে করে মহাপ্রেমিক, প্রেমিক পুরুষ? নির্ঝর মাথা নিচু করে বাথরুম গিয়ে তোয়ালে ভেজে নিয়ে এলো। ততক্ষণে আমি নির্মলের গা থেকে গেঞ্জি খুলে ফেলেছি।
অতি যত্ন সহকারে পুরো শরীর মুছে দিয়ে জলপট্টি দিতে থাকলাম। জেসমিনকে বললাম খাবার গরম করতে। নিঝড় আমার পাশেই নিচুপ হয়ে বসেছিল, আর নির্মল জ্বরে পুরোই বেধান্দা। খাবার গরম করে নিয়ে আসার পর নিঝড়ের সাহায্যে নির্মলকে আধশো করে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিই। বেচারার চোখ মুখ লাল টকটকে করছিল, চোখ দিয়ে টপটপ করে পানিও বের হচ্ছিল। অল্প খাওয়া খাইয়ে ওষুধ খাইয়ে গিয়ে শুয়ে দিলাম। আরও কিছুক্ষণ জলপটি দিতে থাকলাম। জেসমিন সোফায় শুয়ে ঘুমিয়ে গেল। নির্ঝর বিছানার একপাশে ঝিমাতে থাকলো। শরীরে একটু আরাম পেয়ে নির্মল আমার কোলে মাথা গুজে ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে ঘুমের দেশে পাড়ি জমালো। আমি মৃদু হেসে ওর চুলগুলোয় আলতে করে হাত বুলাতে থাকলাম। যখন আমার চোখ জোড়া লেগে আসছিল, ঠিক তখনই জড়ানো গলায় নির্মল বলল, সাবা। চমকে ওর দিকে তাকাতেই বুকের ভেতর কিছু কামড়ে ধরেছে এমন অনুভূতি হলো আমার। নির্মল অসহায় মুখে আধভেজা চোখে চেয়ে আছে আমার দিকে। আমি নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করলাম, কি হয়েছে, খারাপ লাগছে? নির্মল মলিন হেসে মাথা নাড়িয়ে নাবোধক সম্মতি জানালো। আমি চেয়ে রইলাম ওর মুখের দিকে। ও হাত বাড়িয়ে আমার একগালে স্পর্শ করে অস্ফুট স্বরে বলল, ভালোবাসি তো অভিমানিনী, আই অ্যাম সরি তো প্রিয়। সরি বলার সময় বাচ্চাদের মতো অন্য হাতের কানের লতিতে শুয়েছিল। আমি তখন হেসে ফেললেও আমার চোখ বেয়ে অশ্রুকণারা ঝরছিল। নির্মল গাল থেকে হাত সরিয়ে চোখ বুজে বলল, প্রথম দর্শনে কাউকে দেখে তোমার বুকের ভিতর ধক করে উঠেছে সাবা, বা কিছু তোমার পেট চেপে ধরেছে এমন অনুভূতি হয়েছে? আমি কিছু বললাম না। কেমন যেন নিশ্চুপ হয়ে গেলাম। শরীরে কেমন দুর্বলতা অনুভূত হচ্ছিল। একদম স্থির হয়ে বসেছিলাম। আমার কোলে মাথা রেখে চোখ বুজে কেমন নেশামাখা গলায় বলে আওড়া ছিল নির্মল, আমার হয়েছে। সেদিন তোমায় দেখে আমার ঠিক এমনটাই অনুভূতি হয়েছিল, কিন্তু সেটা ছিল ভালোবাসার পূর্ব মুহূর্ত। ভালোবাসা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত আমাকে যতটা সুখ দিয়েছে তার থেকে অধিক যন্ত্রণা দিয়েছে পুরোপুরি ভালোবাসা অনুভব করার পর। ভালোবাসা লাভের পূর্ণরূপ কি জানো প্রিয়? এল, ল্যাক অফ সোরোস, দুঃখের সাগর। ও, ওকেন অফ টিয়ার্স, অশ্রু মহাসাগর। ভি, ভ্যালি অফ ডেথ, মৃত্যু উপত্যকা। ই, এন্ড অফ লাইফ, জীবন শেষ। সচেতন হয়ে এক হাতে ওর মুখ চেপে ধরলাম। আকুল হয়ে বলে উঠলাম, চুপ নির্মল, এসব বলো না। নির্মল আমার হাত ছুঁয়ে হাতের উল্টো পিঠে চুমু খেল। সঙ্গে সঙ্গে ছিটকে হাত ছড়িয়ে ফেললাম আমি। নির্মল স্ট্রেস মিশ্রিত হাসি দিল। আমি ভীষণ ইতস্তবোধ করছিলাম। আমার অনুভূতি বুঝতে পেরেও বলল, আমি খুবই তৃষ্ণার্ত সাবা, পানি আনছি বালিশে মাথা রাখো। সব তৃষ্ণাকে পানিতে মেটে প্রিয়। আমি নিরুত্তর হয়ে বসে রইলাম। নির্মল আবারও দুর্বল কণ্ঠে বলল, ভালোবাসার তৃষ্ণা মেটাতে পারবে না প্রিয়। এই তৃষ্ণা যে ভয়াবহ তৃষ্ণা প্রিয়। এই তৃষ্ণা না মিটলে যে মরেও শান্তি নেই। তোমার ভালোবাসাবিহীন আমার মরণ যে বড় অতৃপ্তিকর হবে। তোমার চোখের সামনে তৃষ্ণায় ছটফট করছি আমি। তোমার হৃদয়কে একটু কম্পন সৃষ্টি করে না? তুমি কি শুনতে পাও না এই বুকের হাহাকার? সহ্য করতে না পেরে দুহাতে কান চেপে ধরে বললাম, প্লিজ নির্মল, চুপ করো, আমি সহ্য করতে পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমিও পারছি না সাবা। বেলা ফুরিয়ে গেলে আফসোসবিহীন কিছুই রবে না তোমার, মিলিয়ে নিও। ওর বলা সেই বাক্যটি আমার অন্তরে গিয়ে বিঁধল। থমকে গিয়ে নিচু স্বরে ডেকে উঠলাম, নির্মল। আমার সে রূপ দেখে নির্মল নিজেকে সামলে নিয়ে সহাস্যে বলল, ওরে আমার ডেমিগি সুইটহার্ট, পুরো শরীরের না বুকে কম্পন তুলে তবেই আমি ক্ষান্ত হব, নাকি বুকেও কম্পন ধরেছে জানেমান? বলে ভ্রু নাচালো। আমি দুর্বল কণ্ঠে বললাম, জ্বর সেরে গেছে তোমার নির্মল, এবার সরো, আমাকে যেতে দাও। আমি জোর করে ওকে সরাতে নিতেই আমার দুহাত আঁকড়ে ধরে মিনতি সুরে বলল, ভালোবাসতে বলবো না, কাছে আসতেও বলবো না, শুধু একটিবার প্রিয় সম্বোধন করতে তো পারোই সাবা। আমার বুকের হাহাকার থামিয়ে দাও। মরুভূমির বুকে এক ফোঁটা বৃষ্টির ঠাঁই দাও, আর ফিরিয়ে দিও না। আমি ওর এক হাত ঝটকা দিয়ে সরিয়ে জেসমিনকে ডাকতে শুরু করি। নির্মল গা এলিয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে দেখতে থাকে আমার কার্যকলাপ। যতক্ষণ আমি জেসমিনকে নিয়ে বের হচ্ছিলাম ততক্ষণ সে চেয়েছিল। আমি বেরিয়ে যাওয়ার পর হয়তো দীর্ঘ এক নিঃশ্বাসও ফেলেছিল। শেষ রাতেও ঘুম হলো না আমার। ভালোবাসার বেড়াজালে আটকে পড়েছি আমি। এখান থেকে মুক্ত হতে চেয়েও পারছি না। নির্মলের আকুতি আমি আর সহ্য করতে পারছিলাম না। এসবের ভিড়ে পড়াশোনার ভীষণ ক্ষতি হচ্ছিল। তাই সিদ্ধান্ত নিলাম যে কোনো একটা এবার বেছে নেবই। হয় নির্মলকে চিরতরে জীবন থেকে বিদায় করব। এর জন্য প্রথম কাজ হবে বাসাটা ছেড়ে দেওয়া। অনার্স শেষ হতে 1 বছর আছে, আর একটা বছর লুকিয়ে হলেও কাটিয়ে নিজ গ্রামে ফিরে যাব। এতটুকু শিক্ষা নিয়ে যা পারি একটা কর্ম জোগাড় করব, নয়তো ওর ভালোবাসাকে গ্রহণ করে নিয়ে বাকিটা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দেব। আমার জীবনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য মাকে আমার ভীষণ প্রয়োজন। মায়ের সান্নিধ্য লাভ করতে পরের দিনই জামা কাপড় গুছিয়ে বের হয়েছি
এমন সময় নির্মল দৌড়ে আমার ব্যাগটা ছিনিয়ে নিল। সেদিন ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না আমি। নির্মল রুদ্ধ কণ্ঠে বলল, তুমি কোথাও যাবে না সাবা, প্লিজ। সরি সাবা, রাতে জ্বরের ঘরে কি বলেছি না বলেছি মাথা ঠিক ছিল না, ক্ষমা করো আমায়। আমি নিচের দিকে মাথা রেখে বললাম, আমি আমার কাছে কদিন থাকতে যাচ্ছি, শুক্রবারই এসে পড়ব। মামি আর জেসমিনও নির্মলকে বোঝালো। জেসমিন আর মামিও যাবেন নানা বাড়িতে। ওদের কথা শুনে নির্মল অসহায় চোখ মুখে চেয়ে কাপা গলায় বলল, আমিও যাব। আমি ভ্রুকুচকে ওর দিকে তাকাতেই ও চটপটে গলায় বলে উঠল, না মানে তোমাকে বাসে উঠিয়ে দিতে যাব, চলো। আমি মৃদু হেসে মামি আর জেসমিনের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। রিকশায় ওঠার পর নির্মল এনিয়ে বিনিয়ে অনেক বোঝানোর চেষ্টা করলো সে পাল্টে গেছে। আমি তার জীবনে আসার পর তার সব কিছুর পরিবর্তন ঘটেছে। আমি জেসমিন আর সরস্বতী বাদে প্রেজেন্ট আর কোনো মেয়ে বন্ধুই নেই। আরও অনেক কথা বলল নির্মল। আমি মুগ্ধ নয়নে চেয়ে ওর কথাগুলোই শুনছিলাম আর মনে মনে আওড়াচ্ছিলাম, বাড়ি থেকে ফিরে এসে অনেক বড় সারপ্রাইজ দেব তোমায় নির্মল, অতি সুখে তুমি জ্ঞান হারাবে না তো। নির্মল কথা বলার ফাঁকে আর চোখে আমাকে দেখছিল, কিন্তু আমি সরাসরি ওর দিকে চেয়েছিলাম। রিক্সা থেকে নামার পর আমি নির্মলকে বলি কফি খাবো, তাই কফি শপে নিয়ে যায় আমায়। দুজন মুখোমুখি বসেছিলাম। আমি চাইছিলাম নির্মল আমার চোখের দিকে তাকাক, কিন্তু ও তাকাচ্ছিল না। তাই নিজে থেকেই আবদার করলাম আমার চোখের দিকে তাকাতে। ও যখন তাকালো আমি প্রশ্ন করলাম, কি দেখতে পেলে? কি আর দেখব, দেমাগি মেয়ের সুইট রূপই দেখতে পেলাম, বলে সশব্দে হেসে উঠল নির্মল। পুরুষ আর নারীর ভালোবাসায় বিশাল ফারাক। একজন পুরুষ যেভাবে তার ভালোবাসাকে মনের অনুভূতিকে প্রকাশ করতে পারে, একজন নারী তা কখনোই পারে না। পুরুষের চোখে ভালোবাসার স্বরূপ সুস্পষ্ট ফুটে উঠলেও নারীর চোখে তা সুস্পষ্ট ফুটে ওঠে না, বা ফুটে উঠলেও প্রগাঢ় দৃষ্টি ছাড়া তা ধরা সম্ভব নয়। পুরুষ মনের কথা চিরকাল প্রকাশিত থাকলেও নারী মনের কথা বেশিরভাগ ক্ষেত্রেই অপ্রকাশিত থাকে। নারীর ভালোবাসার গভীরতা যত বেশি, তা প্রকাশ করার ক্ষমতা তত কম। নির্মলের কথা শুনে সাবা বিরক্তিতে কপালে 3 ভাঁজ ফেলে উঠে দাঁড়ালো। নির্মল বুকের বাঁ পাশে চেপে ধরে বলে উঠল, অপেক্ষায় আছি প্রিয় তোমার ফেরার। ঠোঁটের কোনায় বিশ্বজয়ী হাসি ফুটে ওঠে আমার। নির্মলও তৃপ্তি হাসি হেসে উঠিয়ে দাঁড়ায় আচমকায় আমার কপালে চুমু খেয়ে ছুটে বেরিয়ে যায়। আমি স্থির পায়ে দাঁড়িয়ে স্থির চোখে চেয়ে থাকি ওর যাওয়ার পানে। সেদিন টাঙ্গাইল পর্যন্ত নির্মল এগিয়ে দেয় আমায়। বাসে পাশাপাশি সিটে বসে ঢাকা থেকে টাঙ্গাইল অব্দি আসে। পুরো সময়টাই আমার মুখ পানে একধানে চেয়েছিল নির্মল। সেদিনই প্রথম আমি ওর দৃষ্টিকে অবহেলা করিনি। সেদিনই প্রথম ওর অনুভূতিকে তুচ্ছ তাচ্ছিল্য করিনি। সেদিনই প্রথম ওর হাতে হাত রেখে আশ্বস্ত করি আমি ওর শুধুই ওর। আমি জানতাম আমার অনুভূতিকে আমার আম্মা অমূল্যায়ন করবে না। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ শক্তি হচ্ছে আমার আম্মা। আম্মা পাশে থাকলে আমার আর কিছু চাই না। আমার সাপোর্ট পেলে আমার আর কাউকে লাগবে না। বাস থেকে নামার পূর্ব মুহূর্তে নির্মল আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বহু তৃষ্ণার্ত অপেক্ষায় ফিরে যাচ্ছি, প্রেম পিপাসায় মরি মরি যান, দ্রুত চলে এসো, নয়তো খবর পাঠিও। তোমার শোনে আমার ঠায় যতদিন না হচ্ছে ততদিন এই তৃষ্ণা মিটবে না। ও যখন বাস থেকে নেমে যাচ্ছিল খুব পিছু ডেকে বলতে ইচ্ছে করছিল, ও হে প্রিয়, এবার তোমার অপেক্ষার অবসান ঘটতে চলো বলে, কিন্তু বললাম না। ধৈর্যের ফল সুমিষ্ট হয় বেশি। 3টে বছর ধৈর্য ধরতে পেরেছে, আর কয়েকটি দিন ধৈর্য ধরলে দোষ কোথায়। বাড়ি ফিরতেই খুশিতে আম্মার চোখ চকচক করে উঠল। আব্বাও বেশ খাতেই যত্ন করে ঘরে তুললেন। দৌড়ে গেলেন দোকানে আপু আর দুলাভাইকে ফোন দিতে। আব্বার যাওয়া দেখেই আম্মুর মুখটা কালো হয়ে গেল। বলল, আবার শুরু হবো, অত্যাচার কেন এলি মা? আমি আম্মাকে জড়িয়ে ধরে বললাম, আম্মা চিন্তা করো না, আমাদের চিন্তার দিন শেষ এবার, বলে আম্মাকে সব খুলে বললাম। সব শুনে আম্মা ভয়ে থরথর করে কাঁপতে থাকলো আর বলতে থাকলো, তুই শহরে পড়ার নাম করে ছেলে মানুষের সাথে পিরিত বাজাইলি, সাবা তোর আব্বা আমারে খুন করে ফেলাইব। আমি আম্মার মুখ চাপিয়ে ধরে ভয়ত কণ্ঠে বললাম, আম্মা আসতে বলো, সবাই শুনবে। আমি প্রেম করিনি আম্মা, তুমি বুঝতে ভুল করেছ, বলে আবারও বুঝিয়ে বললাম। আম্মা শিক্ষিত না, গ্রামের বোকাশোকা মেয়ে মানুষ, এসবে তার জ্ঞানমূলক ধারণা নেই, তাই খোলামেলা আলোচনা করলাম। কিন্তু শুরুতে দেওয়া আম্মার চিৎকার কান পেতে ঠিক শুনে নেয় আমার চাচি, এবং পুরো বাড়িশুদ্ধ লোকের কানে পৌঁছে দেয়, সাবা শহরে গিয়ে ব্যাটা ছেলের সাথে পিরিত বাজাইছে। আমাদের গ্রাম্য ভাষায় একটি বাক্য রয়েছে, যার সাথে যার ভাব তার পাশা দেখলেও লাভ। যেমন আমি নির্মলকে কাছে পাচ্ছি না, পাশে পাচ্ছি না, অথচ তার খুব কাছের গোপন জিনিসকে পেয়ে সুখ সুখ অনুভব করছি। বাড়ির অশান্তিকে তুচ্ছ করে রাতের খাবার খেয়ে রুমের দরজা লাগিয়ে দিলাম। বরাবরই মেজাজ আমার বেশি। এত কটুবাক্য শুনে মেজাজ প্রচণ্ড খিটখিটে হয়ে গেছে। একদিকে চাচি, অন্যদিকে আব্বা মাথার কান ঝিমঝিম করছে। একটা ফোন থাকলে নির্মলকে ফোন করে ওর সাথে কথা বলে মাইন্ড ফ্রেশ করা যেত, কিন্তু ফোন নেই, তাতে কি?
ঢাকা থেকে আসার আগে চুরি কি এমনি এমনি করেছি নাকি? হ্যাঁ, চুরি করেছি। নির্মলের কালো মলাটের একটি ডায়েরি চুরি করেছি। এই ডায়েরিটার উপর নজর পড়েছে বেশ কয়েক মাস ধরেই। নির্মলের কাছে জিজ্ঞেস করায় হন্তদন্ত হয়ে ডায়েরিটা ছিনিয়ে নিয়েছিল। তারপর আর ডায়েরিটা দেখিনি। নিঝরের কাছে শুনেছিলাম গত 2 বছর ধরে মাঝরাতে ঘুম ভেঙে গেলে নির্মল ডায়েরি আর কলম নিয়ে বসে। আমার ভীষণ কৌতূহল জাগে, মাঝরাতে ঘুম ভাঙে এই লোক ডায়েরি নিয়ে বসে কেন? কী বা লিখে ডায়েরিতে? সেই কৌতূহল থেকেই নির্ঝরকে দিয়ে চুরি করাই ডায়েরিটা। বেশ হয়েছে, যে কদিন গ্রামে আছি বেচারা বেশ অশান্তিতেই থাকবে। আর আমি অশান্তিকে ভুলবো এই ডায়েরির এক একটা পাতা মুখস্থ করে। মানুষটা দূরে তাতে কি, তার মন কথাগুলো যে এত দূরে বসেও জানতে পারবো। কাছে থেকে যতটা জেনেছি তাকে দূরে বসে বেশি জেনে যাব হয়তো। এর থেকে বড় পাওয়ার হয় নাকি? ডায়েরির কয়েক পাতা উল্টাতে স্পষ্ট লেখা ভেসে উঠল চোখ দয়। তার শত শত না বলা বলি শুনে নিলাম, জেনে নিলাম তার স্বপ্নকে আশাকে। আমার জীবনে শরৎকালে বসন্ত এনে দেওয়া নারী তুমি। প্রেম কি, ভালোবাসা কি, সেসবেই জ্ঞান লাভ করতে পারি শুধু তোমারই আগমনে। প্রেম ভালোবাসায় সঠিক জ্ঞান লাভ যার জন্য করেছি, তাকে ছাড়া প্রেম ভালোবাসা হয় কি করে? যে ভালোবাসা শেখায় তারই ভালোবাসাটা প্রাপ্য। তাহলে বোঝো না কেন প্রিয়? এত অবস্থা কি তোমায় মানায়? তোমার ওই ধারালো দৃষ্টিতে কতবার খুন হওয়া যায় প্রিয়? একবারও কি নিজে খুন হতে পারো না? কবে হবে তুমি আমার দৃষ্টিতে খুন? কবে ঝলসে যাবে আমার স্পর্শে তোমার সারা দেহ? এত প্রেম, এত ভালোবাসার সমাধান কবে হবে প্রিয়? আমার কাছে প্রেমের সংজ্ঞা অনুভূতি, আর আমার সব অনুভূতির নাম হচ্ছে সাবা। তার কাজল কালো দুটি চোখে হলো আমার সর্বনাশের মূল। সে রূপবতী, কিন্তু রূপের জালে আমায় আটকাতে পারিনি। তার রূপকে তাচ্ছিল্য করলেও তার গুণকে তাচ্ছিল্য করার উপায় নেই। আর মায়া কাটানোর সাহস নেই, অন্তরে যে বড্ড কম্পন ধরে। সে যে মায়াবতী, তার মায়ের জালে ঠিক আমাকে আটকে ফেলেছে। সে কি জানে না প্রেম যদি হয় অভিশাপ, ভালোবাসা তবে আশীর্বাদ? তাকে ভালোবাসার আমন্ত্রণ জানিয়েই না প্রেম দিতে চেয়েছি। তাহলে কিসের এত দেমাক তার? পাষণ্ডময়ীদের জন্য এত অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা থাকলে এই নিষ্ঠুর পাষাণ নারীকেই সেরা অ্যাওয়ার্ডটা দিতাম। পুরুষের চোখের জলে তার মন গলে না। সে কি জানে না অতি কষ্টবিহীন পুরুষ কাঁদে না? আজ লিখব ভিন্ন কিছু অনুভূতি নিয়ে। আমার পাষণ্ড কুমারীকে নিয়ে অভিযোগের ঝুলি অনেক ভারী করে ফেলেছি। এবার তাকে নিয়ে স্বপ্নের ঝুলি ভারী করার পালা। সে যখন প্রখর মনোনিবেশ করে রান্না করে, তার দুষ্ট চোরগুলো ভীষণ দুষ্টুমি করে। কখনো কপাল, কখনো চোখ, কখনো বা ঠোঁট ছুঁয়ে দেয়। সে কি জানে তার কেসের চেয়েও দেখুন দুষ্টুমি করতে চাই আমি। তার অবাধ্য চুলের থেকেও বেশি অবাধ্য আমি হতে চাই। সে কি খুব রেগে যাবে? রাগুক না, আমি তো সেটাই চাই। সে খুব রেগে গাল ফুলিয়ে বসে থাকবে, আর আমি নিজ হাতে রান্না করে খাইয়ে তার রাগ ভাঙাবো। সে তো জানে না রোজ রোজ রান্নাঘরে তার পিছু কেন যায়। তার করা প্রত্যেকটা উপকরণ যে খুব নিখুঁতভাবে আয়ত্ত করে ফেলেছি। শুনেছি বউরা রেগে গেলে স্বামীদের কপালে অন্ন জোটে না। সব বউ তো আর সাবা হবে না, সব স্বামী তো আর নির্মল হবে না। বিয়ের পর রাগিনী যখন রেগে যাবে রান্নাঘরে খাওয়াতে হবে না। বউ আমার ভীষণ দেমাগে, সব কিছুর ঊর্ধ্বে দেমাগ। তার 16 আনার 1 আনাও কম না। আমার তো তাতে কোনো সমস্যা নেই, তবুও কেন সে বোঝে না? এমন বর কোথায় পাবে সে? রান্নার দায়িত্ব থেকে শুরু করে সব দায়িত্ব নিতে এই নির্মল প্রস্তুত। সে যদি চায় তার হাঁটার দায়িত্বটাও আমি নেব। সর্বক্ষণ কোলে নিয়েই ঘুরব। বউ যে বড় আদরের জিনিস, সে আমার অনেক বেশি আদরের, খুব বেশি প্রিয়। ডায়েরি পড়তে পড়তে কখন যে চোখে জল এসে গেছে টেরই পাইনি আমি। পরের পৃষ্ঠাতে তার দুঃখের কথাগুলো লেখা ছিল, তার প্রিয়র সাথে অভিমানের কথা লেখা ছিল। একটু দেখেই মন খারাপ হয়ে গেল, তাই আর পড়লাম না। আলতো হেসে বুকের বাঁ পাশে এক হাত চেপে ধরে ডায়েরিটা পাশে রেখেই চোখ বুজে ফেললাম। সকাল হতে না হতে আবার চিল্লাচিল্লিতে ঘুম ভেঙে গেল। দরজা খুলতেই ক্ষিপ্ত হয়ে রুমে ঢুকেই আমার চুলগুলো হাতে পেঁচিয়ে বিশ্রী গালিগালাজ করতে থাকলো। কারণ আমি পড়াশোনার নাম করে শহরে গিয়ে নষ্টামি করছি। বড় চাচার চাচি এসবে বলেছেন আব্বাকে। বড় চাচার 2 মেয়েকে 5 পাস করতে বিয়ে দিয়ে দেওয়া হয়। আমার বড় বোন ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও 8 পাস করার পর আর 9-এ ভর্তির সুযোগ পায়নি। চাচা চাচি আব্বাকে কুমন্ত্রণা দিয়ে বিয়ের বন্দোবস্ত করায়। আমি 9 থেকে বেশ যুদ্ধ করে পড়াশোনা করছি। চাচা চাচির মেয়েরা পড়ালেখা করতে পারেনি, এটা কি আমার দোষ? তারা নিজেরাই পড়াশোনা করায়নি, লেখাপড়ায় খুব একটা আগ্রহ ছিল না ওদের, তাই বিয়ে দিয়ে দিয়েছে। অথচ তারা হিংসার বশীভূত হয়ে আমার বড় বোনের পড়াশোনা নষ্ট করেছে। এবার আমার পড়াশোনা সহ জীবনও নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। এসো হিসেবে গতকাল রাতে আম্মাকে বলা কথাটাই বেছে নিয়েছে এবং আব্বাকে নিয়ে পরিকল্পনা করেছে এবার আর শহরে যেতে দেবে না আমায়। 3 দিনের মধ্যে বিয়ের বন্দোবস্ত করবে। আব্বা ভালো করেই জানতো আমি ভীষণ তেরা এবং নিজের সিদ্ধান্তে সর্বদা অটল, তাই অস্ত্র হিসেবে বেছে নিয়েছে পাড়ার সব পিশাচিদের।
সকাল হতে চিল্লা করা, আমাকে মারধর করে লোকসম্মুখে বেইজ্জতি করা সবই ছিল বড় চাচা চাচির পরিকল্পনা। সেই পরিকল্পনার যথার্থ মূল্যায়ন দেয় আব্বা। মাথা ব্যথায় কোকড়াতে থাকি আমি। আব্বা টেনে হিস্ট্রে উঠানে নিয়ে যায়। আম্মা আব্বার পা ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। পুরো বাড়ি শুধু পুরো পাড়ার মানুষ জড়ো হয়ে যায়। সকলের সামনে আব্বা আমাকে আর আম্মাকে নির্মমভাবে মারধর করে। দাদি ফেরাতে আসলে বড় চাচি দাদিকে আটকায়। আব্বার নির্দয়তা সহ্য করতে না পেরে গায়ের সমস্ত শক্তি দিয়ে আব্বাকে ধাক্কা মারি, ফলে ছিটকে পড়ে মাটিতে। পাড়াশত মহিলারা নিজের বড় মেয়ে, শিক্ষিত মেয়ের গায়ে হাত তোলার জন্য ছি করেনি, অথচ মারতে আসলে ফেরাতে গিয়ে ধাক্কা দিতেই ছি শুরু করে। এক মহিলা বলে, বাবা গো বাবা, কেমন মেয়ে মানুষ, হাই হাই রে, বাপের গায়ে হাত তুলেছে দেখছো। এই জন্যই কই মেয়ে মানুষের অত পড়ালেখা করে কাম নাই, একটু শিক্ষা পায়া এরা সাপের পাঁচ পা দেহে। বাপরে বাপ কয় না, আগেই কইছিলাম এই মেয়ে শহরে থেকে ভালো করিয়া খোঁজ খবর নেও না, না জানি কোন জায়গায় বেশাগিরি কইবা বেড়ায়, নয়তো বিয়ে করবার চাইব না কে, বাপের গায়ে হাত বা তুলব কে। আমি হিংস্র উঠে কথাগুলো শুনি। রান্নাঘর থেকে বটি নিয়ে তেড়ে যাই মহিলার দিকে, কিন্তু একা আমি আর মা ওদের সাথে কি করে পারবো, যেখানে আমার নিজের বাবাই ওদের পক্ষপাতিত্ব করছে। আব্বা পেছন থেকে টেনে ধরে বড় চাচার সহায়তায় টেনে হিসড়ে ঘরে ধাক্কা মেরে ফেলে দরজা আটকে তালা ঝুলিয়ে দেয় এবং সকলের সামনে গলা উঁচু করে বলে আমার পড়াশোনা বন্ধ এবং 3 দিনের ভেতরে আমার বিবাহ সম্পন্ন করবে। সন্তান ভুল করলে ভুল শুধরে দেওয়াই পরিবারের উচিত। আমিও দরজা ধাক্কাতে গলা ফাটিয়ে বলি, আমি বিয়ে করব না। তোমাদের মতো জানোয়ারদের জন্য আমার নিজের জীবন আমি বলি দেব না। কেমন বাবা তুমি, নিজের মেয়েকে অন্যের প্রয়োজনায় এভাবে আঘাত করতে তোমার বিবেকে বাঁধে না? পাড়ার সম্মুখে আমার সম্মান নষ্ট করতে তোমার বুক কাঁপে না? নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের মেয়েকে ব্যবহার করতে পারো তুমি? ছি। সকাল পেরিয়ে রাতও কেটে যায়। পরের দিন সকালে আম্মা তালা খুলে ঘরে ঢুকতেই আম্মাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠি। আম্মাও আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে। অনেক সময় মা মেয়ে একে অপরকে জড়িয়ে বসে থাকি। প্রচণ্ড খিদে পেয়েছিল। আম্মাকে বলতেই আম্মা আমাকে নিয়ে টিউবওয়েলের পাড়ে নিয়ে গেল। ব্রাশ করে হাত মুখ ধুয়ে ঘরে নিয়ে গামছা দিয়ে মুখ মুছে বিছানায় বসতেই আম্মা এক বাটি পান্তা ভাত আর কলা মাখিয়ে খাইয়ে দিল, আর ফিসফিস করে বলল, যে করেই হোক তোর পালাতে হব সাবা, শুক্রবার চেয়ারম্যান সাহেবের সাথে তোর বিয়ে। আমার কথা শুনে খাবার গলায় আটকে গেল আমার। দ্রুত পানি পান করে ক্রন্দনত কণ্ঠে বললাম, আম্মা, আমি অনেক বড় ভুল করেছি এখানে এসে। তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আম্মা। চিন্তা করিস না মা, যেই করে হোক তোরে আমি পালাতে সাহায্য করব। সেদিন পুরোটা কেটে যায়। সকালের পর আমার কাছে আসে না। ভেতর থেকে শুনতে পারি আমার কাছ থেকে চাবি নিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ বিয়ের আগ পর্যন্ত আম্মা আমার সাথে দেখা করতে পারবে না। রাতের খাবার বড় চাচি দিয়ে যায়। পাগল হয়ে যায় আমি। গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ক্রমান্বয়ে অস্থিরতা বেড়ে যায়। মাথাটা যেন চৌচির হয়ে যাওয়ার উপক্রম। বুকের ভেতর বাজতে থাকে আর্তনাদের উচ্চধ্বনি, নির্মল। পালানোর উপায় কোনোভাবেই হলো না। বাধ্য হয়ে চিঠি লিখতে বসলাম। নির্মলের কাছে শুধু আমার একটা খবর পৌঁছানোর অপেক্ষা। এই বিপদ থেকে নির্মল ছাড়া কেউ বাঁচাতে পারবে না আমায়। বড্ড আফসোস হচ্ছিল। নির্মল কতবার বলেছিল, সাবা, একটা ফোন রাখো নিজের সাথে, বিপদে আপদে কাজে দেবে, কিন্তু আমি ওর কথা শুনিনি। আজ একটা ফোন সাথে থাকলে হয়তো এত কষ্ট করতেই হতো না। রাত তখন 9:30। আরও আধা ঘন্টা পর আমার চাচাতো ভাই সাব্বির বাড়ি ফিরবে। আমি যে ঘরে রয়েছি সে ঘরের পাশ দিয়েই প্রতি রাতে বাড়ি ফিরে সাব্বির। জানালা দিয়ে ওর সাথে কথা বলে সাহায্য চাওয়া যাবে। ওর কাছেও কোনো ফোন নেই। যদি থাকতো এত কষ্ট করতে হতো না। দোকান থেকে ফোন নিয়ে আসা আর সাব্বিরকে নাম্বার লিখে দিলেও কাজ হতো। কিন্তু ধরা পড়ার ভয়ে সেসব না করে সেদিন আমি চিঠি লিখে সাব্বিরকে দিয়ে পাঠিয়ে দিই নির্মলের ঠিকানায়। একটি জীবন ধ্বংস হওয়ার জন্য শত ভুলের প্রয়োজন পড়ে না, একটি ভুলই যথেষ্ট। সেই একটি ভুল আমি করেছিলাম। কি দরকার ছিল সেসব দিয়ে চেষ্টা না করে ব্যাকুল হয়ে চিঠি পাঠানোর? ফজরের আজানের পূর্ব মুহূর্তে ঘুম ভেঙে গেল আমার। এমনি নয়, অদ্ভুত এক ক্রন্দন ধ্বনিতে পা থেকে মাথা অবধি শিউরে উঠে ঘুম ভেঙে যায়। হাঁটু থেকে পা অবধি থরথর করে কাঁপছে আমার। এমন কান্না আজ অবধি শুনিনি। ভৌতিক সিনেমায় অতৃপ্ত আত্মারা যেভাবে মাঝরাতে বিটঘুটে অন্ধকারে বসে থমথমে পরিবেশে কান্না করে, যেই কান্নায় থাকে একরাশ ক্লেশ মিশ্রিত অনুভূতি, অসহনীয় ব্যথায় কাতরাতে থাকা অনুভূতি, ঠিক তেমনই ক্রন্দনধ্বনি ভেসে আসছিল। শুক্রবার পড়েছে, তার মানে আজকে আমার বিয়ে। একদিকে বুকের ভেতর তোলপাড় সৃষ্টি, অন্যদিকে সেই কান্না। আপু পাশে চিন্তিত মনে ঘুমাচ্ছে। নির্মলকে চিঠি পাঠিয়েছি, একদিন কেটে গেছে, হাতে পেলে নিশ্চয়ই বসে থাকতো না। তার মানে আমাকে কিছু একটা করতে হবে। আপুকে ফিসফিসিয়ে ডাকতে শুরু করতেই আপু ঘুম চালানো কণ্ঠে জিজ্ঞেস করলো, সকাল হয়ে গেছে?
না আপু, তাড়াতাড়ি ওঠ, দেখ না কে যেন কান্না করছে। এই আপু ওঠ না, বলেই ঝাঁকাতে শুরু করি। আপুর কানে যখন কান্নাটা স্পষ্টতর হয়, আপুও ধরফরিয়ে উঠে বসে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই বলল পানি দিতে। আপুকে পানি দিয়ে নিজেও এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিলাম। আপু দ্রুত টর্চ নিয়ে জানালা খুলে পুকুরের দিকে আলো ধরলেন। আমি চোখ বড় বড় করে চেয়ে দেখি একটি কালো কুকুর বসে কাছে। আপু দেখা মাত্রই আটকে উঠল। এক ঢোক গেলে ভয়ত কণ্ঠে বলল, সাবারে, গভীর রাতে কুকুর নেহায়ে নেহায়ে কান্না করা তো ভালো লক্ষণ না, নিশ্চয়ই কোনো অঘটন ঘটব। আমার কাছে শুনছি দাদা মরণের আগেও মাঝরাতে বাড়ির পাশে কুকুর এসে কাঁদত। আপুর কথাটা আমি হেলাই ফেলাই ছেড়ে দিয়ে বললাম, ধুর, কি যে বলিস আপু, এসব কুসংস্কার এগুলো মানতে হয় না। কুকুরের কান্নার সাথে মানুষ মরার কি সম্পর্ক? যত সব আজগুবি কথাবার্তা। তবে কান্নাটা খুবই ভয়ঙ্কর, দেখ আমার হার্টবিট কত দ্রুত ওঠানামা করছে। আপু আমার বুকে হাত চেপে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আবার শুয়ে পড়ল বিছানায়। কিন্তু আমার চোখে আর ঘুম ধরা দিল না। ফজরের আজান দিতেই নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে চুপচাপ বিছানায় গিয়ে বসে রইলাম। ভাবতে থাকলাম, হয় পালাবো, নয়তো বিয়ে করে নিব। তাই বলে সংসার করব না। কারণ আমি জানতাম বিয়ে হোক যাই হোক না কেন, নির্মল জাস্ট একটা খবর পেলে যেভাবে হোক আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। সময় যেন খুব দ্রুত সরে যাচ্ছিল। দুপুর হতে আপু শাড়ি গয়না নিয়ে আমাকে সাজাতে শুরু করলো। আকাশের অবস্থা সুবিধার না, যে কোনো সময় বৃষ্টি ঝরে পড়বে। বরপক্ষরা তাই আগেভাগে আসবে, দ্রুত বিয়ে পড়িয়ে বউ নিয়ে যাবে। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সাজগোজ করতে হলো আমাকে। বৈশাখ মাসের শেষের দিকে সময়ে অসময়ে আকাশ বাজনা বাজিয়ে জলের স্রোতধারা নামিয়ে দিতে শুরু করে পৃথিবীর বুকে। বৃষ্টি কখনো কান্না ঝরে, কখনো বা হাসি। দিনের ফুটফুটে আলোকে বিটঘুটে অন্ধকারে পরিণত করে দিতে কয়েক মিনিটও সময় নেননি সৃষ্টিকর্তা। চারদিকে অন্ধকারে মাখামাখি। প্রবল বাতাসের বেগে গাছপালা ভেঙে চৌচির হয়ে যায়। তীব্র বাতাসে বৃষ্টির ঝমঝম শব্দে মানুষের কোলাহল হয়ে যায় অতি নগণ্য। সেই সুযোগটাকে কাজে লাগাই আমি। ত্বরান্বিত হয়ে গায়ের সব গয়না খুলে ব্যাগপত্র আর কিছু টাকা নিয়ে আপুকে রুমে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে দেই। ভেতর থেকে আপু কি বলছিল সেগুলো শোনার জন্য সময় নষ্ট না করে ব্যাগ বুকে জড়িয়ে খালি পায়ে ভিজতে ভিজতে দেই দৌড়। কেউ দেখেছে, কেউ ডেকেছে, এসব দেখা বা ভাবার সময়টুকু নেয়নি। কখনো শাড়ির সাথে পা বেজে পড়ে যাওয়ার পূর্ব মুহূর্তেই নিজেকে সামলে নেই। কখনো বা বড়সড় আঘাত পেলেও সেই আঘাতকে অতি তুচ্ছ করে দেখি। এই ঝড় বৃষ্টিতে আমার পিছু নেওয়ার জন্য কেউ বসে থাকবে না নিশ্চয়। বাবা চাচারা বাজারে গেছেন, মা চাচি রান্নাঘরে নিশ্চয়ই বাটা ঘষা করছিল। অল্প সংখ্যক আত্মীয় তারাও ঝড় বৃষ্টি দেখে অন্য ঘরে ঘাপটি মেরে বসে আছে। তবু আমি ত্বরান্বিত হয়ে ছুটে যাচ্ছিলাম। বুকের ভেতর ধরপড় ধরপড় ধ্বনিটা বোধ হয় কলহ শুরু করে দিয়েছি আজ। তাণ্ডবের সূচনা শুধু পৃথিবীর বুকেই ঘটেনি, আমার বুকেও তাণ্ডবের সূচনা হয়েছিল তখন। খালি পায়ে বাস স্ট্যান্ডের দিকে দৌড়াচ্ছিলাম। বেজে পড়লাম তো পড়লাম, সেই কাকাতো ভাই সাব্বিরের সাথেই বেজে পড়লাম। দুহাত ভর্তি বাজার করে বাড়ি ফিরছিল বেচারা। আমাকে দেখে এক চিৎকার দিয়ে বলল, সাবারে, তুই কই যাস? আমি ওকে ধাক্কা দিয়ে আবার দৌড় লাগাই। মাগরিবের আজানের পূর্ব মুহূর্ত চারদিকে কেমন আবছা আলো থাকে। সেই সময়টিতে চারপাশ ঠিক তেমনই ছিল। যে কজন মানুষ সামনে পড়েছে তারা কাকবেজা হয়ে বাড়ি ফিরছিল। আশেপাশে তেমন দৃষ্টি ফেলার সময় তাদের হয়নি। কিছু লোকের দৃষ্টি পড়লেও পাত্তা দেয়নি। আর সাব্বির, সে তো আমার ধাক্কা খেয়ে থম মেরে দাঁড়িয়ে আছে। আমি দৌড় থেকে চিল্লিয়ে শুধু বলে দিলাম, ভাই, আমার বাড়ি যা আমাকে বলে দিস, আমার জন্য চিন্তা না করতে। আমি শহরে ফিরে যাচ্ছি। লাল শাড়ি পরিহিত আমি বিধ্বস্ত মুখশ্রীতে বসে আছি বাসে। পৃথিবীর বুকে সুনামি হওয়ার পর পরিবেশ যেমন থমথমে থাকে, আমার মুখশ্রীতির তেমন একটি ভাব। কিন্তু বুকে বয়ে চলে সে অসহনীয় ব্যথা। আবার সে ব্যথায় স্বস্তি বোধ করছিলাম। জিতেছি যে ভালোবাসার জিত হয়েছে। আমার নির্মল অপেক্ষার অবসান ঘটতে চলেছে। প্রথম দর্শনে খানিক চমকালেও শেষ হাসিটা আজ সে হাসবে। বাসের কন্ট্রাক্টর থেকে শুরু করে প্রতিটি যাত্রী আর চোখে তাকাচ্ছিল। অনেকে আবার কানাঘোষাও করছিল, করবে নাই বা কেন। বিধ্বস্ত মুখশ্রীতে বিয়ের কোণে সাজে বসে আছি। বিয়ের আসর ছেড়ে পালিয়েছি, তা আমার সাজসজ্জা মুখশ্রীতেই ফুটে উঠেছে। কিন্তু এতে আমার যায় আসে না। পুরো পৃথিবীর সম্মুখে আজ আমি কলঙ্কিত, তবু নেই কোনো আপত্তি। সকল দুঃখ, সকল বেদনা, সকল বদনাম, সকল কলঙ্ক গায়ে মেখেই আমি ছুটে চলেছি আমার প্রিয়র নিকটে। সকল ব্যাকুলতার অবসান ঘটিয়ে 8টার দিকে ঢাকায় পৌঁছলাম আমি। বাস থেকে নামতেই শরীর অকমন্য হয়ে গেল। কয়েক পা ফেলতেই মাথাটা ঘুরে গেল। সারাটা দিন না খেয়ে 6 ঘন্টা জার্নি করার ফল ছিল। তার উপর পায়ের বিভিন্ন অংশ ছিলে গেছে। খালি পায়ে বেশ অনেকটুকু রাস্তা হাঁটতে হয়েছে যে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে রিকশায় উঠে পড়লাম। বৃষ্টি ভেজা রাতের শহর, পরিবেশটা কেমন ভ্যাপসা। রাতের শহরও কোলাহলপূর্ণ। রাতের শুরু হয়েছে, এবার ধীরে ধীরে জনমানব শূন্য হতে থাকবে।
রাস্তার একপাশে ড্রেনের ওপারে কয়েক জোড়া কাক ডাকছে। কাকের কর্কশ ডাকে আমার কর্ণকুহরে রক্তপাত ঘটিয়ে ফেলার উপক্রম হলো। ভ্রুকুচকে গলার স্বাভাবিক স্বর ফিরিয়ে আনার তীব্র চেষ্টা করে আধভাঙা আওয়াজের রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বললাম, মামা তাড়াতাড়ি চলুন, রিকশার ভাড়া মিটিয়ে বাড়ি প্রবেশ করি। আশ্চর্য, সদর দরজা খোলাই ছিল। রাত বাজে 8:25। এ সময় দরজা খোলা। এই নির্মল, নির্ঝরকে নিয়ে আর পারা যায় না। ছেলেটি তো বড্ড বেখেয়ালি। নিশ্চয় মামিরা আসেনি, তাই এই অবস্থা বাড়ির। বিড়বিড় করতে করতে মামির রুমের তালা খুলে ঢুকে ব্যাপত্র রেখে উপরে গিয়ে নির্মলের রুম চেক দিলাম। না, রুমই নেই। কিন্তু রুমটা বড্ড অগোছালো। বিছানা থেকে নেমে নির্মলের শার্টগুলো গুছিয়ে কাবার্ডে রেখে দিলাম। ছেলেটা একটা শার্ট পরার জন্য 100টা অগোছালো করে তবে পরে আর গোছানোর নাম নেয় না। তোয়ালের রশিতে ঝুলিয়ে দিলাম। বালিশগুলো ঠিক করতে নির্মলের বাটন ফোনটা চোখে পড়ল। বিরক্ত হয়ে ওর ফোন নিয়ে নির্ঝরকে ফোন দিয়ে কানে ফোন ধরেই সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকলাম। কি বেয়াক্কেল ছেলে, ফোনটাও সাথে রাখে না, রুমে রেখে দিয়েছে। টেলিফোন থেকে যদি ফোন দিতাম তাহলে তো পেতামই না। মশাই রুমে ফোন রেখে বাইরে টোটো করে ঘুরে বেড়াচ্ছে হয়তো। এদিকে আমি যে পুরো একটা বিশ্ব জয় করে ফিরেছি সে খবর কি সে জানে? এই তার ভালোবাসার নমুনা। হো, বাসায় আসুক, আজ সব সুদে আসলে মিটিয়ে নেব। আরেক দফা আশ্চর্য হলাম, এই নির্ঝরটা ফোন ধরছে না। দুই ভাইয়ের কাহিনীটা কি? মেজাজ খারাপ করে সোফায় বসতে যেতেই কিছুটা পাড়া লাগলো। দেখার জন্য ঝুঁকতেই ভীতিকর বিষয় নিয়ে কাগজটা হাতে তুলে নিলাম। হ্যাঁ, এটা সেই কাগজটাই। হ্যাঁ, এখানে সেই লেখাগুলো রয়েছে। গত 2 দিন আগে যে লেখা কাগজটি আমি সাব্বরকে দিয়ে নির্মলের ঠিকানায় পাঠিয়েছি। ও মাই গড, তার মানে নির্মল চিঠিটা পেয়েছে। তাহলে সে কোথায়? চিঠি পেয়ে উন্মাদ হয়ে গ্রামে চলে যায়নি তো? পুরো শরীরে ঘাম ছেড়ে দিল আমার। নির্ঝরও ফোন ধরছে না। এক হাতে পুরো চোখ মুছে ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে আবারও নির্ঝরকে ট্রাই করতে থাকলাম। আর পুরো ড্রয়িং রুমে পায়চারি শুরু করে দিলাম। হঠাৎই মেঝের একপাশে চোখ পড়ল। পা থেকে মাথা অবধি পুরো গা শিউরে উঠে হাত থেকে ফোনটা পড়ে গেল আমার। নিচু হয়ে মেঝেতে স্পর্শ করলাম। সঙ্গে সঙ্গে ফোনটা বেজে উঠল। কেঁপে উঠলাম আমি। এক ঢোক গিলে শ্বাস প্রশ্বাস রুদ্ধ করে ফোনটা রিসিভ করলাম। কাপা গলায় প্রশ্ন করলাম, নির্ঝর তুই কোথায়? নির্মল কোথায়? দ্রুত বাসায় দেখে যা, বাসার কি অবস্থা। নির্মলকে বল আমি ফিরে এসেছি। আর কিছু বলার সুযোগ দেয়নি নির্ঝয়, ফোনটা কেটে দেয়। আমি মেঝেতে পড়ে থাকা লাল বর্ণের তরল পদার্থকে তেমন পাত্তা দিলাম না। নিজের রুমে গিয়ে বিস্কুটের প্যাকেট খুলে 2 পিস খেয়ে 1 গ্লাস পানি খেয়ে নিলাম। কাপড় পাল্টানোর জন্য ব্যাগ থেকে কাপড় হাতে নিতেই সরস্বতী কোথায় থেকে ছুটে এসে ঝাপটে ধরে হাউমাউ করে কেঁদে উঠল বুঝলাম না। এই রাতে সরস্বতী এখানে কেন তাই ভেবে পাচ্ছি না। বুকের ভেতরটায় কেমন যেন অস্থিরতা কাজ করছিল। সরস্বতীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, এ কি কথা? বৌমা কাছে কেন? এই রাতে কে বরের সাথে ঝগড়া করে চলে এলি নাকি? দেখি দেখি, কাঁদে কেন বোকা মেয়েটা? সরস্বতী ভাঙা গলায় চিৎকার করে বলে উঠল, সব শেষ করে দিলি সাবা, তুই সব শেষ করে দিলি। বলে আমার হাত টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে গেল। বাড়ির সামনে আগে থেকেই রিকশা দাঁড়ানো ছিল। বুঝলাম সরস্বতী দাঁড় করে রেখেছে। উত্তেজনায় হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে আমার। সরস্বতীও ঠোঁট ভাঙিয়ে সমানে কেঁদে যাচ্ছে। আমার কোনো প্রশ্নের জবাব না দিয়ে জোর করে রিকশায় ওঠালো সরস্বতী। পুরো রাস্তায় শুধু এইটুকু বলল, সব শেষ করে দিলি সাবা, সব শেষ করে দিলি। আমার অবচেতন মন তখন ভয়ঙ্কর অঘটন টের পেয়ে যায়। সরস্বতীকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠি আর প্রশ্ন করি, আমার নির্মল কোথায় সরস্বতী? 15 মিনিটের মাথায় রিকশাটা থেমে গেল। বিশাল বড় এক বাড়ির সামনে। রাত্রি তখন 10টা ছুঁই ছুঁই। বাড়ির সামনে এত ভিড় দেখে আমার গলা থেকে বুক অব্দি শুকিয়ে কাঠ হয়ে গেল। এক হাতে শাড়ি, অন্য হাতে সরস্বতীর এক হাত চেপে ধরলাম। সরস্বতী কান্নার মাঝেই তাচ্ছিল্য হেসে উঠল। বলল, যা তোর নির্মলকে শেষ দেখা দেখে আয়। এই কথাটা শেষ করা মাত্রই ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলাম গালে। চিৎকার করে বললাম, আর একটা কথা বললে আরেক থাপ্পড়ে গাল ফাটিয়ে ফেলবো, একদম বেয়াদব মেয়ে। সবসময় সব কিছু নিয়ে মজা, তাই না? আমাকে অবাক করে দিয়ে সরস্বতী আমাকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বলতে থাকলো, ওরে সাবারে, আমাদের নির্মল আর নাই রে। সাবারে, তুই কেন ওরে চিঠি পাঠাতে গেলি বোন? তুই কি এতদিনেও বুঝোস নাই পাগলটা তোরে ওর জীবনে থেকে বেশি ভালোবাসে? তোর অন্য কারোর সাথে বিয়ে পাগলটা কিভাবে সহ্য করবে সাবা? চিঠিটা আজকে সন্ধ্যায় পাইছে রে। তুই জানোস না সাবা, ঘুম থেকে উঠে ওর চিঠি পাইছিল। চিঠি পড়ার পরপরই স্ট্রোক করে বমি হয়, রক্ত বমি। তারপর হার্ট অ্যাটাক করে বাসাতেই ওর মৃত্যু ঘটে। আমার সোনাটাই মারাত্মক ভয় পেয়ে মরছে রে সাবা। ও ভাবছে তোর হয়তো বিয়ে হয়ে গেছে, কারণ তুই চিঠিতে বিয়ের দিন আজকেরই দিছোস। নির্ঝরের ফোন পেয়েই আমরা ওর বাড়ি গিয়েছিলাম, শুধু চিঠি পেয়েছিলাম। ততক্ষণে নির্মলকে হসপিটালের ডেট ঘোষণা করে দিছে। আমি আর কিছু শুনতে পারলাম না, আর কিছু শুনতে চাইলাম না। 2 হাতে দোকান চেপে ধরে গলা ফাটিয়ে এক চিৎকার দিলাম, চুপ কর, চুপ কর।
আমার দোহাই লাগে তুই চুপ কর বলেই পেছন ঘুরে ছুটে গেলাম বাড়ির দিকে। পাগলের মতো ভিড় ঠেলাঠেলি করে বাড়ির ভেতরে সদর দরজা অব্দি গিয়ে থমকে গেলাম। নির্মলের মা, নির্মলের মাথা বুকে চেপে গলা ফাটিয়ে চিৎকার করছে, আমার বাবা গো, তুমি আমারই ছাড়া কই গেলা গো, আমার বুকটা খালি করে গেলা বাবা গো। আমি নির্মল বলে এক চিৎকার করে সেখানে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল আমার পাশে মামি, জেসমিন আর সরস্বতীকে দেখতে পেলাম। চারপাশে শুধু ক্রন্দনধ্বনি বেজে চলেছে। নির্ঝট নির্বাক হয়ে ড্রয়িং রুমের একপাশে বসে ভাইয়ের মরামুখের দিকে চেয়ে আছে। ওকে দেখে আমি আবারও নির্মল বলে চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন আমি মামির বুকে, মামি গো আমার নির্মল বলে আরেক চিৎকার দিলাম। তখনই নির্মলের মা হিংস্র বাঘিনের মতো এসে আমারে খাবলে ধরল। দুগালের থাপ্পড় বসিয়ে চিৎকার করে বলতে থাকলো, কাল নাগিনি ডাকিনি, আমার কলিজাকে খেয়ে তুই ক্ষান্ত হলি, কোনোদিনও ভালো হবে না তোর। এক মায়ের বুক খালি করে কোনোদিন সুখ পাবি না তুই। ওই আল্লাহ জানি তোকে কোনোদিন সন্তানের মুখ না দেখায়। আমার বুক খালি করলি তুই, আমার সন্তানকে খেয়ে বসলি পিশাচিনি। ওই আল্লাহর কাছে বিচার দিলাম, কোনোদিন সুখ পাবি না তুই। আল্লাহ জানি স্বামী সন্তানের মুখ না দেখায় তোকে। খুনি তুই, হত্যাকারী, তুই আমার সন্তানের খুনি তুই। নির্ঝরে এই খুনিকে পুলিশের হাতে তুলে দে। সত্যিই তো খুনি আমি নির্মলের খুনি। আমি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসেছে বলি না এভাবে প্রাণ হারালো ছেলেটা। না, সেদিন আমি গ্রামে যেতাম, আর না বিপদের মুখে পড়ে চিঠি পাঠাতাম, আর না আমার নির্মল প্রাণ হারাতো। হ্যাঁ, আমি খুনি। নিজেকে স্পষ্টভাবে খুনি অনুভব করতেই ওনার হাত টেনে ধরে নিজের গালে থাপড়াতে শুরু করলাম। আর তো চিৎকার করে বলতে থাকলাম, মারো নামায়, মেরে ফেলুন আমায়। ও মা, আপনি তো মা, ছেলের খুনিকে হত্যা করলে কোনো দোষ নেই, মেরে ফেলুন আমায় বলে ওনার দু পা আঁকড়ে ধরে মৃত ভিক্ষা চাইতে থাকলাম। নির্ঝরে সে ওর মাকে সামলানোর চেষ্টা করলো। মামি টেনে সরিয়ে নিল আমাকে। নির্মলের প্রায় অনেক আত্মীয়স্বজনরাই জানত নির্মল আমাকে পাগলের মতো ভালোবাসত। এছাড়া আমার গায়ে বিয়ের শাড়ি, বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছি এ খবর তারা জেনে যায়। সকলেই হতবাক হয়ে যায় নির্মলের মৃত্যু রহস্য জেনে। সকলেই মূর্ছিত হয় আমার আর্তনাদ শুনে। নির্মলের মামার বাড়ির লোকজন পুলিশ নিয়েও আসে আমাকে গ্রেফতার করানোর জন্য, কিন্তু নির্মলের বড় আব্বু রোমান চৌধুরী তাদেরকে ধমক দিয়ে পাঠিয়ে দেয়। মাঝরাতে ধীরে ধীরে একান্ত আপনজোড়া ছাড়া সকলেই চলে যায়। নির্মলের মাথার কাছে বসে আছে ওর মা, হাত চেপে কান্না করছে ছোট বোন নেহা। নির্ঝর খানিকটা দূরে থম মেরে বসে আছে। মামি আর জেসমিনকে এক ঝটকায় ছাড়িয়ে ছুটে চলে যায় নির্মলের কাছে। পায়ের কাছে বসে দুপা আঁকড়ে ধরে আর্ত চিৎকার করতে থাকে, নির্মল, নির্মল, আমার নির্মল, এটা কি হলো আল্লাহ? ও আল্লাহ গো, তুমি আমার নির্মলকে ফিরিয়ে দাও, আমার নির্মলকে ভিক্ষা দাও গো আল্লাহ। আমার ক্রন্দনধ্বনিতে সকলে নির্বাক হয়ে চেয়ে রইল। আমি পাগলের মতো প্রলাপ শুরু করে দেই। সত্যি বলতে আমার সে সময় পৃথিবীর কোনো মায়া ছিল না দিন দুনিয়াতে কোনো হুঁশ। সারাক্ষণ হাসিয়ে মাতিয়ে রাখা ছেলেটা কেমন নিশ্চুপ হয়ে আছে। পা দুটো বরফের ন্যায় ঠান্ডা, ফর্সা পা দুটো হলুদ বর্ণ ধারণ করেছে। সে পায়ে মাথা ঠুকতে ঠুকতে বললাম, নির্মল, ও নির্মল, ওঠো, ওঠো না, দেখো তোমার সাবা, এই যে আমি তোমার প্রিয় এসেছি দেখো। ও নির্মল, তোমার রাগিনী এসেছে, তুমি তাকাবে না, একটিবার দেখবে না লাল শাড়িতে তোমার প্রিয় রাগিনীকে কেমন লাগছে? ও নির্মল, উঠে দেখো না, তুমি রাগ করেছো তাই না? অন্য কারোর জন্য বউ সাজতে হয়েছে বলে খুব রেগে গেছো? এই দেখো কান ধরছি, এই যে আই এম সরি প্রিয়, বিলিভ মি, আমি শুধু তোমার জন্য বিয়ে ছেড়ে পালিয়ে এসেছি। ও বুঝেছি, এতদিনের করা অবহেলার প্রতিশোধ নিচ্ছ তাই না? কিন্তু চোখ বুজে আছে কেন? নিথর হয়ে রয়েছেও বা কেন? তুমি না আমার অপেক্ষায় থাকবে বলেছিলে, আর একটু সময় কেন অপেক্ষা করলে না নির্মল? এইভাবে আমাকে মাঝপথে একা ছেড়ে কেন গেলে? কেন ঠকালে আমায়? কেন বিশ্বাসঘাতকতা করলে? নেহা আমাকে জাপটে ধরে কাঁদতে শুরু করে। জেসমিন সরস্বতীও পাশে এসে বসে হাউমো করে কাঁদতে থাকে। নির্ঝরের পাশে বসেছিল রাব্বি সহ আরও সকল বন্ধুবান্ধব। অপ্রত্যাশিত সেই মৃত্যুটি সকলের হৃদয়কে কাঁপিয়ে তুলেছিল। আমার করা সকল আর্তনাদে নির্মলের মায়ের বুকে হয়তো কিছু একটা করা নেড়েছিল। আচমকাই নেহাকে ছাড়িয়ে উনি আমাকে ঝাপটে ধরে হাউমো করে কেঁদে ওঠেন। ওনার ছেলের প্রিয় যে আমি, রাক্ষোভের বাইরে সব সত্যি যে জানতেন উনি। আমি ওনাকে জড়িয়ে ধরে গলা ফাটিয়ে বুক ফাটিয়ে হাহাকার করতে থাকি। এক সময় সুযোগ হয় নির্মলের কাছে যাওয়ার, ওর মাথাটা বুকে জড়িয়ে ধরার। আমি যখন ওর বুকে জড়িয়ে ভয়ঙ্কর আর্তচিৎকার করে কাঁদছিলাম, তখন মনে পড়ে যায় গতকাল রাতের সেই কুকুরটির আর্তনাদ। গতকাল রাতে এই সময়টি কাঁদছিল কুকুরটি। ভাগ্যের কি নির্মমতা, কি অসহনীয় যে ব্যথা যার হয় কেবলমাত্র সেই বুঝে। ফজরের আজান কানে ভেসে আসতেই নির্মলের কপালে চুমু খেয়ে কানের কাছে মুখ নিয়ে অদ্ভুত ক্রন্দনধ্বনিতে বলে উঠি, ও হে প্রিয়, তোমার নামে 3 কবুল পড়ে নিলাম, কবুল কবুল কবুল। শুনেছি স্ত্রীকে নাকি স্বামীর অর্ধাঙ্গিনী বলা হয়।
স্ত্রী হলো স্বামীর অর্ধেক অঙ্গ। নিজের সেই অর্ধেক অঙ্গকে এপারে একা রেখে ওপারে কিভাবে থাকবে প্রিয়? অসম্পূর্ণ যে রয়ে গেলে, দিয়ে গেলে আমায় অসম্পূর্ণতা, তৃষ্ণাটুকু মেটানোর সুযোগও দিলে না প্রিয়। এই নির্মমতার পরও চাই ওপারে তোমার পদস্থলে একটুখানি ঠাঁই দাও। তোমার আমার আবারও দেখা হবে প্রিয়। আমাদের হৃদয়ের লেনাদেনা যে এপারে হয়নি প্রিয়, ওপারে হবে তো। ওই সময়তে যে নির্মলের বাড়ির প্রতিটি সদস্যই চোখ বড় বড় করে চেয়েছিল। নেহার নিঝড় সেদিন থেকেই ভাবির আসনে বসায় আমায়। নির্মলের সে স্মৃতি হিসেবে সর্বপ্রথম ওই দুজনে আঁকড়ে ধরে আমায়। আমার নির্মলের নিষ্প্রাণ দেহটাকে প্রাণ ভরে দেখেছিলাম সেদিন। আমার নির্মলনা বড্ড অতৃপ্ত হয়ে এ পৃথিবীর মায়া ত্যাগ করেছিল। নিস্তব্ধ সেই রাতে প্রিয়জনকে বুকে জড়িয়ে নিষ্প্রাণ হয়ে বসেছিলাম আমি। আগরবাতির করা ঘ্রাণে পেয়েছিলাম অন্যরকম এক মাদকতা, যেই মাদকতায় রোজ রাতে উন্মাদের মতো আজও ডুবে থাকি আমি। নির্মলের বাড়ির প্রতিটি সদস্য স্ত্রী হিসেবে গ্রহণ করেছে আমায়। যে বাড়িতে যে রুমটায় নির্মল কয়েকটা বছর থেকেছে, যে বিছানায় ঘুমিয়েছে, যে বাথরুমে গোসল করেছে, যে ঘরের কোনায় কোনায় স্পর্শ লেগে আছে ওর, যে বাড়িতে শত শত স্মৃতি জড়িয়ে আছে, যে ছাদে শত শত খুনসুটিতে মেতে থাকতাম আমরা, সেই বাড়িতে জায়গা দিয়েছি আমায়। দিনের আলোয় প্রতি ঘৃণা জন্মাতে শুরু করে সেদিন থেকে, যেদিন থেকে আমার নির্মলের জায়গা হয় 3.5 হাত মাটির নিচে। বিদঘুতি অন্ধকারে ওর নিথর দেহটিকে আবদ্ধ করে আসে ওরই আপনজনরা। ওরা যখন খাটিয়া কাঁধে আমার নির্মলকে অন্ধকারে ঠেলে দিয়ে আসে, সে সময় আমার বুকের বাম পাশে তীব্র এক ব্যথার সৃষ্টি হয়ে জ্ঞান হারায়। সেদিনই হার্ট ব্লক হয়ে যায় আমার। ইস, নির্মলের পরিবার এত বোকা কেন ছিল? নিজের সন্তান, নিজের ভাইয়ের খুনিকে কেউ ট্রিটমেন্ট করে সুস্থ করে তোলে, নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার জন্য সুযোগ করে দেয়। মানুষগুলো বড্ড বোকা। তাই তো নির্মলের খুনি সালমা রহমান সাবাকে আজও তারা ফাঁসিতে ঝুলায়নি। নাকি মানুষগুলো ভীষণ চালাক? রোজ রোজ আমায় গলা কাটা মুরগির মতো ছটফট করতে দেখে সীমাহীন আনন্দ পায় কি তারা? এত নিষ্ঠুর কেন তারা? আমার নির্মল যে রোজ রাতে খালি হাতে শূন্য বুকে ফিরে যায়, তা কি তারা বোঝে না? শ্বাসরুদ্ধকর এই পরিবেশ থেকে মুক্তির অপেক্ষায় দিন গুনে চলেছি। অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত ফিরতে চাই আমার প্রিয়র নিকটে। একটিবার তাকে বলতে চাই, ও হে প্রিয়, দাও না তোমার পদস্থলে একটু ঠাঁই। সে বাক্যটির পরিপ্রেক্ষিতে শুনতে চাই, ও হে প্রিয়, পদস্থলে নয়, তোমার ঠাঁই হবে আমার বক্ষস্থলে। কেটে গেল 9টি বছর। আমার নির্মল আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে বহু দূরে, যেখানে থেকে ফিরে আসা কোনোদিনই সম্ভব নয়। নির্মলকে হারানোর জন্য 2টি জিনিস দায়ী, 1 ভুল, 2 দ্বিধা। আমার একটি ভুল, একটি দ্বিধার জন্য ওকে আমি হারিয়ে ফেললাম। ভালোবাসা নিয়ে এত দ্বিধা রাখতে নেই। তুমি কাউকে ভালোবাসো কিনা সেটা সর্বপ্রথম তুমি নির্ধারণ করবে এবং প্রিয়জনকে জানিয়ে দেবে। সেদিন যদি গ্রামে ফেরার আগে একটিবার ভালোবাসার কথা বলে যেতাম নির্মলকে, আমার নির্মল অতৃপ্ত হয়ে অন্তত দুনিয়া ছেড়ে বিদায় নিত না। মাঝরাতে তেষ্টা পেলে আজও আমি পানি পান করি না। আমার নির্মল যে এর থেকে ভয়ানক তৃষ্ণা নিয়ে চলে গেছে। প্রিয়জনকে ঘিরে সকল অনুভূতি সর্বদাই দ্রুত প্রিয়জনের কাছে ব্যক্ত করা উচিত, নয়তো কখনো কখনো চরম আফসোসে ভুগতে হয়, যে আফসোস রয়ে যায় আমৃত্যু। নির্মলের মৃত্যু ঘটে সেদিনই সাল 2007। স্ট্রোক এবং হার্ট অ্যাটাক একসাথে হওয়ার ফলে মৃত্যু হয় ওর। যখন মস্তিষ্কে রক্ত সরবরাহ একটি ধমনীতে এক ক্লন্টের কারণে বন্ধ হয়ে যায়, তখনই মানুষের স্ট্রোক হয়। হার্ট অ্যাটাক ঘটে যখন হৃৎস্পন্দনের একটি অংশে রক্ত সরবরাহ কাটা হয়। রক্তের সাথে হৃদয় সরবরাহ করে এমন ধমনীগুলোর মধ্যে একটি ক্লোনের কারণে এটি ঘটে। প্রিয়জনকে খুনের দায়ে পৃথিবীতে শাস্তি হয় না কেন? শুধুমাত্র প্রমাণ নেই বলে? আমি যদি বলি এই চিঠিটাই বড় প্রমাণ, তবুও কেউ কেন বিলিভ করে না? কেউ কেন বুঝতে চায় না ওর স্ট্রোক হয়েছে শুধুমাত্র এই চিঠিটার জন্যই, ওর অ্যাটাক হয়েছে শুধুমাত্র ওই চিঠিতে লিখিত আমার কথাগুলোর জন্যই? তাহলে কেন ওরা মানতে চায় না খুনি আমি? আচ্ছা, এই পৃথিবীতে নতুন কোনো নিয়ম তৈরি হতে পারে না যে নিয়মে লেখা থাকবে এই পৃথিবীতে প্রিয়জন ছাড়া বেঁচে থাকা নিষেধ, এই পৃথিবীতে প্রিয়জন ছাড়া একা একা বেঁচে থাকা ঘোর অপরাধ? যে পৃথিবীতে তোমার প্রিয়জনের দীর্ঘ সময় ঠাঁই হয়নি, সেই পৃথিবীতে দীর্ঘ সময় অবস্থান করার কোনো অধিকার নেই তোমার। প্রিয়জনবিহীন এই পৃথিবীতে তোমার স্থান দেওয়া সম্ভব নয়, তাই মৃত্যুদণ্ড দেওয়া হলো তোমাকে। যে মৃত্যুকে সুখ মৃত্যু হিসেবে হাসি মুখে বরণ করে নেবে তুমি, এই মৃত্যুকে কেউ দেবে না মাই? হায় সৃষ্টিকর্তা, আর কত সইতে হবে? প্রেমের অদ্ভুত এক নিয়ম রয়েছে, অতিরিক্ত প্রেমে অতিরিক্ত কষ্ট বয়ে আনে। ভালোবাসার অদ্ভুত এক নিয়ম রয়েছে, অতিরিক্ত ভালোবাসায় বিচ্ছেদের মূল কারণ। তা কেবল অতীত ঘেটে দেখলেই বোঝা যায়। এই পৃথিবীতে পরিপূর্ণভাবে খাঁটি ভালোবাসায় সিক্ত হয়েছে যারা একে অপরের থেকে ছিন্ন, কেবল তারাই হয়েছে, তাই না নির্মল? ভালোবাসা অমর, তাই তো মানুষের মরণ হয়, অথচ তাদের ভালোবাসাগুলো থেকে যায় জীবন্ত। ভালোবাসার কখনো মরণ হয় না। কোনো মানুষের মরণ হলে তার একজনও ভালোবাসার মানুষ যদি দুনিয়াতে না থাকে, তাহলে সে মানুষের পুরো জীবনই বৃথা। ভালোবাসা মারাত্মক ভয়ঙ্কর এক মহামারীর নাম।
যে মহামারীতে অসংখ্য আবেগ অনুভূতির মৃত্যু ঘটে, এর সুস্পষ্ট উদাহরণ নির্মলে দিয়ে গেছে আমায়। লাভ দ্যাটস মিন লাভ, এল ল্যাক্স অফ সোরস, দুঃখের সাগর, ও অকেয়ান অফ টিয়ার্স, অশ্রু মহাসাগর, ভি ভ্যালি অফ ডেথ, মৃত্যু উপরকতা, এন্ড অফ লাইফ, জীবন শেষ, সমাপ্ত।